হ্যালো স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। থাম্বনেল দেখে তুমি টাচ করেছো, তার মানে হচ্ছে তুমি 2025 সালের পুরো ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স চাইছো, আর এটা হচ্ছে তোমার জন্য ভিডিও। তবে ভাই একটা কথা বলি, এই ভিডিওটা কিন্তু দুটো পার্টে আছে। একটা পার্ট হচ্ছে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত, যেটা অলরেডি পাবলিশ হয়ে গেছে আমাদের। এইটা হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর মাসের যত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এই ভিডিওর মধ্যে। তো পার্ট 1 এবং পার্ট 2 আমি তোমার যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে হচ্ছে কিন্তু লিঙ্ক প্রোভাইড করিয়ে দেবো। পার্ট 2 দেখলে তার নিচে পার্ট 1 থাকবে, পার্ট 1 দেখলে তার নিচে পার্ট 2 অবশ্যই থাকবে। তো দুটোই দেখবে এবং পুরো 2025-এর বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স সব কভার হয়ে যাবে। এবং আমি এখানে কিন্তু বাছাই করেই রেখেছি পরীক্ষার জন্য, ঠিক আছে? তো চলো ভিডিও শুরু করব, কিন্তু তার আগে তোমাদের বলি যে দেখো, আমাদের 6.002 প্রো শুরু হয়ে গেছে। আর এই 02 প্রোর মধ্যে তুমি ম্যাথ নিতে পারো, ইংলিশ শুধু নিতে পারো, রিজনিং নিতে পারো এবং হচ্ছে জেনারেল সায়েন্স নিতে পারো। বা তুমি যদি মনে করো জিকে জিএস এম উইক আছে, জিকে জিএস নেবো, কিন্তু আমি বলবো একটু টাকা খরচা করে তুমি এই কম্বো ব্যাচটা নিয়ে দেখো। মজা আছে এই কম্বো ব্যাচে, তার কারণ সব পাবে তুমি একটা জায়গায়, ঠিক আছে? তো এছাড়াও রয়েছে আমাদের রেলওয়ে ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন, পুলিশ ফাউন্ডেশন রয়েছে, ঠিক আছে? এবার কেন নেব এই ব্যাচগুলো, কেন নেব, কি লাভ পাবো, আমি কি সুবিধা পাচ্ছি? এই সুবিধাগুলো পাবে, ঠিক আছে? কোন সুবিধাগুলো পাবে তুমি? এই সুবিধা যেগুলো হচ্ছে তোমার ছোটবেলার ঘাটতি রয়েছে সেই ঘাটতি পূরণ করে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এখানে চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ, টাইপ ওয়াইজ, লেভেল ওয়াইজ কমপ্লিট করানো হবে। তার কারণ এই যে এক্সামের যে ট্রেন্ড, এগুলো চেঞ্জ হচ্ছে, তাই এক্সামের যেই হচ্ছে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে আমরা কন্টেন্টকে আপডেট করতে 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 তোমাদের সিলেবাস কমপ্লিট করাবো। এখানে সব পরীক্ষা হয়ে যাবে তোমাদের একটা যদি কম্বো ব্যাচ নিয়ে নাও তো। কনসেপ্ট, শর্টকাট, ইমেজেস, তারপরে ট্রিক্স, দেন হচ্ছে অ্যানিমেশন, প্রত্যেকটার মাধ্যমে তোমাদেরকে সহজ করে তোমাদের টপিক বোঝানো হবে। এখানে লাইভ ক্লাস থাকছে আনলিমিটেড, 2 বছর পর্যন্ত তুমি এখান থেকে ওয়াচ করতে পারছো, বারে বারে দেখতে পারো। এবং হচ্ছে প্রতিটা ক্লাসের পরেই হচ্ছে পিডিএফ পাবে, প্রত্যেকটা ক্লাসের পরে পিডিএফ পাচ্ছ। এবং হচ্ছে চ্যাপ্টার শেষের পরে মক টেস্ট দাও, প্র্যাকটিস সেট দাও, যাতে নিজেকে বুঝতে পারো তুমি কোথায় আছো, কতটা শিখলে। এবং প্রাইভেট ডাউট সলভিং, ঠিক আছে? তো তোমাদের এই যে 02 প্রো ব্যাচ, এটা অলরেডি লঞ্চ হয়ে গেছে। আমাদের ক্লাস হচ্ছে 5ই জানুয়ারি থেকে। তাই এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে কল করে অবশ্যই কিন্তু এনরোল করে নিতে পারো। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এটাতে এনরোল করে নিতে পারো। সুযোগ কিন্তু হাতছাড়া করলে একেবারে চলবে না। স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে আমরা যাব আজকের প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 1, নভেম্বর এবং ডিসেম্বরের কিছু বেস্ট কোয়ালিটি কোয়েশ্চেন্স এবং হচ্ছে ডেপথ অ্যানালিসিস। তো প্রশ্ন নম্বর 1 নম্বর কোয়েশ্চেন দিয়ে আমরা শুরু করব আজকের যাত্রা। বলছে যে প্রথম ভারত কোন শহরটি 2030 সালের কমনওয়েলথ গেমস হোস্ট করতে চলেছে? তাহলে এইটা ভারতবর্ষের তৃতীয়বার কমনওয়েলথ হোস্ট করবে। কমনওয়েলথ তৃতীয়বার না, দ্বিতীয়বার। তো প্রথমটা হয়েছিল নিউ দিল্লিতে, এইবার করছে আহমেদাবাদে। 2030 সালে ঠিক হয়েছে, 2030 সালে ঠিক হয়েছে যে ভারতবর্ষ আবার কমনওয়েলথ গেম হোস্ট করবে। আর প্রথমবার করেছিল নিউ দিল্লিতে 2010 সালে। আর এইটা হচ্ছে নিয়ে দ্বিতীয়বার। কি বললাম? দ্বিতীয়বার, ঠিক আছে? মনে রাখবে, আহমেদাবাদ শহরে 2030 সালে কমনওয়েলথ গেমস হোস্ট করতে চলেছে। কমনওয়েলথ হচ্ছে 56টা দেশের একটা গ্রুপ, 56টি দেশের একটা গ্রুপ হয়। এরা হচ্ছে কমনওয়েলথ প্রতি 4 বছর অন্তর অন্তর, কি বললাম, প্রতি 4 বছর অন্তর অন্তর হোস্ট করে। 2030 সালে হচ্ছে 2030 সালে হচ্ছে আমাদের ভারতের আহমেদাবাদ শহরে। তোমাদের কমেন্টের জন্য একটা কোয়েশ্চেন রাখলাম, সেটা হচ্ছে 2026 সালে, 2030-এ যদি হয় তাহলে 2026 মানে এই বছর নিশ্চয়ই কমনওয়েলথ হবে। তো কোথায় হবে? আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে বহুবার পড়িয়েছি। 2026 সালে কমনওয়েলথ হোস্ট করছে, কে করছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, ঠিক আছে? চলো পরের প্রশ্ন যাচ্ছি। 2 নম্বর কোয়েশ্চেন বলছে যে কেমব্রিজ ডিকশনারি, এই যে কেমব্রিজ ডিকশনারি, এরা 2025 সালের তাদের ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করেছে। ওয়ার্ড অফ দ্য ইয়ার কেমব্রিজদের দ্বারা ঘোষণা করেছে, সেইটি হচ্ছে আর কিছু নয়, প্যারাসোশ্যাল। এই প্যারাসোশ্যাল শব্দটা 2025 সালে খুব নিউজে ছিল, মানে খুব আর কি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। এর নাম কি, মানে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে প্যারাসোশ্যাল বলছে তাদেরই বলবো যারা হচ্ছে কোনো পার্সোনালিটি, যারা হচ্ছে মনে করো ভার্চুয়াল পার্সোনালিটি, কোনো কার্টুন ক্যারেক্টার হতে পারে বা কোনো এআই ক্যারেক্টার হতে পারে, বা মনে করো সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার হতে পারে, তাদের প্রতি হচ্ছে প্রচুর পরিমাণে তারা ভাবুক হয়ে পড়ে, তাদেরকে ভালোবাসে, তাদের আইডল হিসেবে মানে, সেই ব্যক্তিদের আমরা বলবো প্যারাসোশ্যাল। তো যারা মানে তারা প্যারাসোশ্যাল, যাদেরকে মানে তারা নয়, ঠিক আছে? তো চলো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 3 বলছে,
ডেল ইন্ডিয়া সিনিয়র ডাইরেক্টর অ্যান্ড জেনারেল ম্যানেজার হিসেবে কাকে নিযুক্ত করেছে? ডেল ইন্ডিয়া, ডেল হচ্ছে একটা তোমার হচ্ছে কোম্পানি, যেটা এই কোম্পানি হচ্ছে মানে ইলেকট্রনিক্সের ল্যাপটপ ইত্যাদি তৈরি করে থাকে। তো ডেল এইবার ভারতবর্ষে তাদের হচ্ছে নিযুক্ত করেছে কাকে? কাকে নিযুক্ত করেছে? অনুরাগ অরোরাকে। অনুরাগ অরোরা অপশন নাম্বার ডিতে রয়েছে। অনুরাগ অরোরাকে সিনিয়র ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করেছেন। চলো তারপরে 4 নম্বর কোয়েশ্চেন নাম্বার 4 বলছে কোন দেশটি সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা মুক্ত প্রবেশ স্থগিত করে দিয়েছে? এইটা একটা খারাপ নিউজ নয়, এটা কি হয়েছে ব্যাপারটা ভালো করে ব্যাখ্যাটা বুঝলে তুমি বুঝতে পারবে। ইরান, ইরানের সাথে আমাদের সম্পর্ক মোটামুটি ভালোই, বেশ ভালো সম্পর্ক। তো ইরান সম্প্রতি ভারতের ভিসা মুক্ত প্রবেশ সেটাকে নিষিদ্ধ করেছে। তার কারণ হচ্ছে জালিয়াতি। অনেক কি হতো, ভারতে কি হতো, অপরাধমূলক কাজ করে গিয়ে ইরানে আশ্রয় নিত, কারণ ভিসা লাগে না, চলে যেত সেখানে, সেখানে মিলে যেত। এবং হচ্ছে এমন কিছু ঠিকাদার ছিল বা এমন কিছু মানুষ ছিল যারা হচ্ছে এখান থেকে মানুষদেরকে কাজের জন্য নিয়ে যেত, সেখানে হচ্ছে বন্দি করে তারা পণ চাইতো ভারতবর্ষে। তো এই কাজগুলো বা এই অপরাধমূলক কাজ আটকানোর জন্য ভারতীয় বিদেশ মন্ত্রক এবং হচ্ছে ইরানের বিদেশ মন্ত্রক দুজনে মিলেই সিদ্ধান্তটা নিয়েছে যে এখন থেকে ইরানে ভারতীয়দের জন্য আর ভিসা মানে হচ্ছে তোমার ভিসা মুক্ত প্রবেশ বাতিল করা হলো। ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেনটা খেয়াল রাখবে, ঠিক আছে? চলো তারপরে যাই। বলছে দশম ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব 2025 সাল ভারতের শহরে কোথায় হয়েছে? তো ভারতের গীতা মহোৎসব হয়েছে হরিয়ানাতে হয়েছে। হরিয়ানার কোথায়? কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্র বলে হরিয়ানাতে একটা জায়গা রয়েছে, সেখানে হচ্ছে মনে রাখবে গীতা মহোৎসব 2025, আর এই বছরের এডিশন হচ্ছে 10th হবে ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব। এটা গেল ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব। আরেকটা হচ্ছে তোমার ত্রিপিটক চান্টিং। পরে কোয়েশ্চেন বলছে 20তম ইন্টারন্যাশনাল ত্রিপিটক চান্টিং সেরিমনি কোথায় হতে চলেছে বা কোন রাজ্য হোস্ট করবে? ত্রিপিটক কাদের? ত্রিপিটক হচ্ছে গীতা যেমন হিন্দু ধর্মের হচ্ছে একটি গ্রন্থের মধ্যে পড়ে, ধর্মীয় গ্রন্থ, তেমনি ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মের হচ্ছে ধর্মগ্রন্থ। তো বৌদ্ধ সারা বিশ্বের মধ্যে যেখানে যেখানে রয়েছে, সেটা চীন হোক, জাপান হোক, সাউথ এশিয়ার যেই সমস্ত দেশগুলো রয়েছে, সাউথ ইস্ট এশিয়ার যে সমস্ত দেশগুলো রয়েছে, যারা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ, তারা এখানে একত্রিত হবে 20তম ইন্টারন্যাশনাল ত্রিপিটক চান্টিং এর জন্য। আর সেটা হচ্ছে বিহারের। তোমরা জানো যে বিহার বৌদ্ধ ধর্মের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা, তার কারণ গৌতম বুদ্ধ এখানেই গয়া শহরে তিনি হচ্ছেন বোধি লাভ করেছিলেন, বা গৌতম বুদ্ধ হয়ে উঠেছিলেন এইখানেই, ঠিক আছে? কোথায় না? গয়া শহরে। আরেকটা জিনিস মনে রাখবে, যেহেতু বিহার থেকে কোয়েশ্চেন, বিহার সরকার এই গয়াকে নাম পরিবর্তন করে রাখা হয়েছে গয়াজি। তাহলে গয়াকে এখন রাখা হয় গয়া, গোয়া লিখছে না, গয়া হবে, হ্যাঁ, গয়া, গয়াজি। তো গয়ার এখন বর্তমান নাম হচ্ছে গয়াজি, নামটাকে পরিবর্তন করা হয়েছে। আর একটা কথা মনে রাখবে যে দশমবারের মতন সিএম নিযুক্ত হয়েছে বিহারের সিএম কাকে নিযুক্ত করা হয়েছে? নীতিশ কুমারকে। আবারও হচ্ছে নীতিশ কুমার সিএম হয়েছে, নীতিশ কুমার বিহারের, ঠিক আছে? নীতিশ কুমার। চলো পরবর্তী প্রশ্ন। বলছে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছে নীতিশ কুমার। চলো বলে দিলাম, অপশন নাম্বার সি তে রয়েছে নীতিশ কুমার। নেক্সট কোয়েশ্চেন। ঘূর্ণিঝড় হয়েছে দিতওয়া নামে একটা ঘূর্ণিঝড় এসছে, এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছেন ইয়েমেন। সাধারণত জিজ্ঞাসা করে বসবে যে দিতওয়া এই ঘূর্ণিঝড়টা কে নামকরণ করেছে? দিতওয়া সম্প্রতি হয়েছে 2025 সালের নভেম্বর-ডিসেম্বর মাস নাগাদ, সেই সময় হচ্ছে এই দিতওয়া ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ইয়েমেন। কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করেছে এই দিতওয়া ঘূর্ণিঝড়ের অর্থ কি? এই দিতওয়া নামকরণের অর্থ হচ্ছে উপহ্রদ, মানে ইংরেজিতে বলা হয় লেগুন। কি বলা হয়? লেগুন। এবার একটা গল্প আছে, ভালো করে বুঝবে। দেখো ইয়েমেন হচ্ছে তোমার আরব কান্ট্রির মধ্যে একটা দেশ। তো ইয়েমেনের কাছে ইয়েমেনেরই একটা আইল্যান্ড রয়েছে, আইল্যান্ডটার নাম হচ্ছে সোকোট্রা আইল্যান্ড, যেটা আরব সাগরে পড়ে। সোকোট্রা আইল্যান্ড বা ইয়েমেন সাগরে সোকোট্রা আইল্যান্ড। কি বললাম? সোকোট্রা। এই সোকোট্রা আইল্যান্ডে আজব ইয়ারকি এলিয়েন জাতীয় এলিয়েন আইল্যান্ড বলা হয়। এই আইল্যান্ডে একটা উপদ্বীপ রয়েছে বা লেগুন রয়েছে, লেগুনটার নামই হচ্ছে দিতওয়া। তো সেই লেগুনের নাম অনুসারে দিতওয়া উপহ্রদ এই ইয়েমেন ঘূর্ণিঝড়টার নামকরণ করেছে। এবার লাস্ট একটা কোয়েশ্চেন বলবো, এই যে দিতওয়া ঘূর্ণিঝড়টা হয়েছে কোথায়? এই ঘূর্ণিঝড়টা হয়েছে হচ্ছে শ্রীলঙ্কাতে।
শ্রীলঙ্কাতে হিট করেছে হচ্ছে দিতওয়া নামক এখানে, এবং হচ্ছে দক্ষিণ ভারতের কিছু অংশ তামিলনাড়ু এবং তামিলনাড়ুর কিছু পার্টে হচ্ছে দিতওয়া এসছে শ্রীলঙ্কাতে। এবং ভারত সরকার শ্রীলঙ্কাতে এই ঘূর্ণিঝড়ে আহতদের জন্য বেশ কিছু অপারেশনও করেছে এবং হচ্ছে সাহায্যেরও হাত বাড়িয়ে দিয়েছিল। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন। সোকোট্রা আইল্যান্ড খেয়াল রাখবে, হ্যাঁ। নেক্সট বলছে, জনসংখ্যার দিক থেকে কোন দেশটি ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে, যেটি হচ্ছে ক্ষুদ্রতম জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম একটা দেশ? তো এইটা হচ্ছে মনে রাখবে দক্ষিণ ক্যারিবিয়ান কান্ট্রির মধ্যে একটা কুরাকাও কুরাকাও নামে একটা ছোট্ট একটা ক্যারিবিয়ান কান্ট্রি রয়েছে, সামান্য কিছু লোকজন রয়েছে সেখানে, হচ্ছে তারা এইবার ফিফার জন্য সিলেক্ট হয়েছে, ফিফা বিশ্বকাপের জন্য সিলেক্ট করা হয়েছে। ফিফা বিশ্বকাপ এই বছর কে হোস্ট করতে চলেছে? তিনটে দেশ একসাথে, একটা হচ্ছে ইউএসএ, তারপরে হচ্ছে কানাডা এবং হচ্ছে মেক্সিকো। এই মেক্সিকো, কানাডা এবং ইউএসএ তারা মিলিতভাবে এই বছরের ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে। আর ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য তোমার ক্ষুদ্রতম দেশ, জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম দেশ এবং হচ্ছে আইল্যান্ড একটা কান্ট্রি, এরিয়ার দিক থেকেও ক্ষুদ্রতম, কুরাকাও, তারা হচ্ছে যোগ্যতা অর্জন করেছে। পরবর্তী প্রশ্ন বলছে 2026 সালের অনূর্ধ্ব 19 মানে আন্ডার 19 ক্রিকেট বিশ্বকাপ যৌথভাবে দুটো দেশ হোস্ট করতে চলেছে। আর দুটো দেশ হোস্ট করতে চলেছে, তার নাম হচ্ছে আফ্রিকান কান্ট্রি জিম্বাবুয়ে এবং নামিবিয়া যৌথভাবে আন্ডার 19 ক্রিকেট, যেটা হচ্ছে 2026-এই হবে, দুটো দেশ হোস্ট করবে একই রকম ভাবে। দুটোর নাম মনে রাখবে, নাম হচ্ছে জিম্বাবুয়ে এবং হচ্ছে নামিবিয়া। চলো পরবর্তী প্রশ্ন। ভারতে জন্মগ্রহণকারী প্রথম চিতার নাম হচ্ছে মুখী সম্প্রতি কোন জাতীয় উদ্যানে 5টি শাবকের জন্ম দিয়েছে? তাহলে ভারতে জন্মগ্রহণ করেছে, নাম হচ্ছে মুখী, এবং হচ্ছে সে 5টা শাবকের জন্ম দিয়েছে। সেটা হচ্ছে তোমার কুনো ন্যাশনাল পার্ক, যেটা রয়েছে মধ্যপ্রদেশ। আমরা জানি চিতা প্রজেক্ট শুরু হয়েছে 2022 সালে চিতা প্রজেক্ট শুরু হয়েছে আফ্রিকা থেকে, নামিবিয়া এবং হচ্ছে দক্ষিণ আফ্রিকার থেকে বেশ 20টা মতন চিতা কিনে আনা হয়েছিল। এবং হচ্ছে চিতার জন্য যোগ্য হ্যাবিটেট বা যোগ্য যে ন্যাশনাল পার্ক বা যোগ্য যে জায়গাটা, সেটা ছিল আমাদের মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান। তো কুনো জাতীয় উদ্যানে চিতাকে রাখা হয়েছে, সেখানেই হচ্ছে ভারতে 5টা শাবকের জন্ম হয়েছে। তো খেয়াল রাখবে, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো পরবর্তী বলছে, গুজরাটের কোন পণ্যটি সম্প্রতি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেয়েছে? তো জিআই ট্যাগ পেয়েছে যেটা গুজরাটের একটা পণ্য, তার নাম হচ্ছে আম্বাজি মার্বেল। জিআই ট্যাগ মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, এটা সবার প্রথম চালু হয়েছিল 2004 সালে। আর 2004 সালে সবার প্রথম পেয়েছিল হচ্ছে দার্জিলিং এর চা। তোমাদের আমি উইকলি তো পড়িয়েছিলাম, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সে, দার্জিলিং এর চায়ের সাথে আরেকটা হচ্ছে তোমার দার্জিলিং এর কমলা লেবু জামাইবাবু, এই কমলা লেবু হচ্ছে আবার জিআই ট্যাগ পেয়েছে 2025 সালের ডিসেম্বর মাসে। খেয়াল রাখবে, তাহলে দার্জিলিং থেকে একটা হলো দার্জিলিং এর চা, আর একটা হচ্ছে দার্জিলিং এর কমলা লেবু এখন হচ্ছে জিআই ট্যাগ প্রাপ্ত হয়েছে। ঠিক আছে, চলো 13 নম্বর কোয়েশ্চেন বলছে, উত্তর পূর্ব ভারতের প্রথম রামকৃষ্ণ মিশন কলেজটি কোথায় স্থাপিত হয়েছে? স্টার দাও ধরে আগে, তারপরে অন্য কথা। উত্তর পূর্ব ভারত, নর্থ ইস্ট হচ্ছে 7খানা রাজ্য রয়েছে, যাকে আমরা 7 সিস্টার বলে থাকি। তো এই 7 সিস্টারের মধ্যে সবার প্রথম রামকৃষ্ণ মিশন কলেজ স্থাপিত হয়েছে, আর সেটি স্থাপিত হয়েছে মেঘালয়তে। কোথায় স্থাপিত হয়েছে? মেঘালয়তে স্থাপিত হয়েছে। ঠিক আছে, মেঘালয় থেকে আরেকটা জিনিস মনে রাখবে, সম্প্রতি জানুয়ারি মাসের কোয়েশ্চেন বলছি, জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, মেঘালয় সম্প্রতি তাদের ক্লাস 1 পর্যন্ত যে সমস্ত ছাত্ররা রয়েছে তাদেরকে বাধ্যতামূলক গারো ও খাসি ভাষা শিখতে হবে। মানে গারো ও খাসি ভাষা শিখতে কি, গারো ও খাসি ভাষায় পড়াশুনো করতে হবে, এইটা তারা বাধ্যতামূলক করেছে মেঘালয়। ঠিক আছে, চলো তারপরের প্রশ্ন। পারমাণবিক বিস্ফোরণ এবং সমুদ্রের তীব্র পরিস্থিতিকে সহ্য করতে পারে এমন বিশ্বের প্রথম কৃত্রিমভাবে তৈরি ভাসমান দ্বীপ তৈরি করতে চলেছে নিম্নলিখিত কোন দেশ? তাহলে আশ্চর্যজনকের বিষয়, মানে চীন হবে উত্তর, অবশ্যই বুঝতেই পারছো চীনই হবে। চীন এইবার তৈরি করবে তারা কৃত্রিমভাবে একটা আইল্যান্ড সমুদ্রের মাঝখানে, যেই আইল্যান্ডটা সহ্য করতে পারবে সমুদ্রের ঝড় ঝাপটা, সমুদ্রের ঢেউ ঝড় সমস্ত কিছু, এবং সাথে হচ্ছে এইখানে পারমাণবিক বিস্ফোরণ টেস্ট করানো হবে, পারমাণবিক বিস্ফোরণকে হচ্ছে তারা সহ্য করতে পারবে। এই আইল্যান্ড তারা তৈরি করতে চলেছে হচ্ছে চায়না। ঠিক আছে, চায়না হবে এই আইল্যান্ডটা।
কোয়েশ্চেন নম্বর 15 জিজ্ঞাসা করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টার মার্ক ওয়ালা কোয়েশ্চেন একটা। বলেছে ভারত এবং তার প্রতিবেশী দেশ নেপালের মধ্যে একটা এক্সারসাইজ হয়েছে, নাম হচ্ছে সূর্য কিরণ। তো এই সূর্য কিরণের এডিশন হচ্ছে 19 19তম। তো 19তম যৌথ সেনা মহড়াটি তোমার হচ্ছে সূর্য কিরণ, এটা নেপালের সাথে ভারতবর্ষ কোথায় সংগঠিত হয়েছে? জায়গাটা হচ্ছে অপশন নাম্বার ডি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে হয়েছে। তো এইরকম ভারতবর্ষ এক্সারসাইজ তার প্রতিবেশী দেশ এবং অন্যান্য দেশের সাথে প্রায় করে থাকে। এমন একটা হয়েছে, আমি বলছি এখানে লিস্ট রয়েছে, বাংলাদেশের সাথে হয়ে থাকে বঙ্গোসাগর হয়ে থাকে বাংলাদেশের সাথে, ভারতের সাথে। মালদ্বীপের সাথে আমরা করে থাকি, মালদ্বীপের সাথে ইকুইভেরিন। খুব বিখ্যাত এটা ইকুইভেরিনটা। ইকুইভেরিন ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। ইকুইভেরিন হচ্ছে মালদ্বীপ, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ইকুইভেরিন, সেটা হচ্ছে মালদ্বীপ এবং ভারতের মধ্যে হয়। মঙ্গোলিয়ার সাথে সম্প্রতি হয়েছে, আমি এটাও পড়িয়েছি, নোমাডিক এলিফেন্ট। এই নোমাডিক এলিফেন্ট হয়ে থাকে হচ্ছে মঙ্গোলিয়ার সাথে, নোমাডিক এলিফেন্ট ভারতের সাথে হয়ে থাকে। ফ্রান্সের সাথে হয় শক্তি, অপারেশন শক্তি নয়, এখানে হচ্ছে শক্তি, এক্সাইজ শক্তি, ফ্রান্স এবং ভারতের মধ্যে হয়েছে। উজবেকিস্তানের সাথে খুব বিখ্যাত, ভীষণ দেয়, ডাস্ট লিক। তো ডাস্ট লিক হচ্ছে উজবেকিস্তানের সাথে হয়। এবং সম্প্রতি আমি তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সে করিয়েছি, ডিসেম্বর মাস নাগাদ এইটা পাবে, ইউএইর সাথে একটা সংগঠিত হয়েছে। ইউএইর সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে ডেজার্ট সাইক্লোন। কি বললাম? ডেজার্ট সাইক্লোন। এই কটা মনে রাখবে, খুব বিখ্যাত বন্ধুরা, তোমাদের বলছি এগুলো ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন। বলছে অস্ট্রিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়ে, পরাজিত করে প্রথমবারের মতন ফিফা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে পর্তুগাল। কে জিতেছে? পর্তুগাল জিতে নিয়েছে, কাকে হারিয়ে? অস্ট্রিয়াকে হারিয়ে। তো অস্ট্রিয়া ভার্সেস হচ্ছে পর্তুগাল হয়েছিল আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ ফিফার তরফ থেকে, সেটা 1-0 গোলে পর্তুগাল জিতে নিয়েছে অস্ট্রিয়াকে হারিয়ে, অস্ট্রিয়া। দেন নয়ডাতে হয়েছে ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনাল 2025। ভারত মোট মেডেল তালিকাতে ফার্স্টে রয়েছে, 9টা মেডেল জিতেছে, এখানে লিস্ট দেখতে পাচ্ছ, 9টা মেডেল ভারতবর্ষ জিতে নিয়েছে 2025 সালে ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালে। 9টা মোট মেডেল এসছে, মোট মেডেল সংখ্যা হচ্ছে 9টা, ঠিক আছে? চলো পরবর্তীতে, যতগুলো পারো ততগুলো স্টার দাও আগে। খুব ভালো প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলছে 1 ডিসেম্বর পালিত হয় বিশ্ব এইডস দিবস। তো এবছর 2025 সালের থিম কি ছিল? 2025 সালের থিম ছিল হচ্ছে অপশন নাম্বার সি, ওভারকামিং ডিসরাপশন, ট্রান্সফর্মিং দ্য এইডস রেসপন্স, ঠিক আছে? তো এইটা ছিল হচ্ছে এই বছর 2025 সালের থিম, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করছে 19 নম্বর, বলছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া 19 নম্বর প্রশ্ন, কাকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া? তো এটা নিযুক্ত করেছে সুনীল পালিওয়ালকে। সুনীল পালিওয়াল অপশন নাম্বার সি তে রয়েছে, সুনীল পালিওয়াল তাকে নিযুক্ত করেছে। আর এইটার হেডকোয়ার্টার রয়েছে উত্তরপ্রদেশের নয়ডাতে। কোথায় রয়েছে? উত্তরপ্রদেশের নয়ডাতে রয়েছে IWAI, ঠিক আছে? এটা হচ্ছে ইনল্যান্ড ওয়াটারওয়ে, মানে হচ্ছে আমাদের যে সমস্ত নদীগুলো রয়েছে সেই নদীগুলোর মধ্যে হচ্ছে বাণিজ্য হয়ে থাকে, জাহাজ চলে থাকে, মালবাহী যে সমস্ত জাহাজ সেগুলো যায়। তো সেই বিজনেস বা সেইটাকে হচ্ছে কন্ট্রোল করে এই সংস্থাটা। তো তারই চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে সুনীল পালিওয়াল, ঠিক আছে? চলো 20 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করছে অন্ধ্রপ্রদেশে 3টি নতুন জেলা তৈরি হয়েছে, এখন মোট অন্ধ্রপ্রদেশের জেলার সংখ্যা কতগুলো? অন্ধ্রপ্রদেশের মোট জেলার সংখ্যা এখন হচ্ছে 29টা। তাহলে আগে কটা ছিল? 26টা। 3টে নতুন তৈরি হলো, হয়ে গেল কটা? 29টা। তার কারণ কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করতেই পারে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত? তুমি বলে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হচ্ছে 23টা, ঠিক আছে? আর এই রকমই 23টা জেলার সংখ্যা হচ্ছে হরিয়ানাতেও, কারণ হরিয়ানাতেও নতুন 23 নম্বর জেলা হয়েছে। হরিয়ানাতেও 23 নম্বর জেলা সৃষ্টি হয়েছে পূর্ব আগে গিয়ে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করছে যে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন দেশকে পোলিও মুক্ত বলে ঘোষণা করে দিয়েছে? তার মানে এই দেশটাতে এখন আর পোলিও নেই, আমরা অনেক আগেই পোলিও মুক্ত হয়ে গেছি। এক বুন জিন্দেগি কে নাম সেই যে ছিল। তো এখন বলছে কোন দেশটাকে সম্পূর্ণভাবে ঘোষণা করে দিয়েছে? ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়া হচ্ছে সাউথ ইস্ট
এশিয়ান কান্ট্রি, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি ইন্দোনেশিয়া, তো সেই দেশটা এখন হচ্ছে পোলিও মুক্ত দেশ, হু এর দ্বারা ঘোষণা করা হয়েছে এটা, তাও আবার, ঠিক আছে। চলো পরবর্তী জিজ্ঞাসা করছে, ভারতের প্রথম ন্যাশনাল কোরান রিফ ইনস্টিটিউশন কোথায় স্থাপিত হচ্ছে? আগে তো স্টার দাও, তারপরে অন্য কথা বলবে, ঠিক আছে। বলছে যে ভারতের প্রথমবারের জন্য ন্যাশনাল কোরাল রিফ রিসার্চ ইনস্টিটিউট স্থাপিত হয়েছে, এটা স্থাপিত হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। কোথায় না? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে স্থাপিত হয়েছে, ঠিক আছে। আন্দামান নিকোবরের ক্যাপিটাল হচ্ছে বিজয়াপুরম, ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট জায়গা। এবং হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ডে স্থাপিত হচ্ছে ন্যাশনাল কোরাল রিফ রিসার্চ সেন্টার। আর বিশ্বের সব থেকে বড় কোরাল দ্বারা সমৃদ্ধ যে জায়গাটা সেটা হচ্ছে তোমার হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়াতে রয়েছে, অস্ট্রেলিয়ার পূর্ব দিকে পড়ে গ্রেট ব্যারিয়ার রিফ, ঠিক আছে। আচ্ছা, প্রবাল প্রাচীর ওটা বিশ্বের বৃহত্তম। আর ভারতবর্ষের একটা কোরাল দ্বীপ হচ্ছে, ভারতবর্ষের কোরাল দ্বীপ হচ্ছে লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ হচ্ছে একটা কোরাল দ্বীপ, ঠিক আছে। আনসার কিন্তু তোমার অপশন নাম্বার সি হবে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী বলছে 23 নম্বর, এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? এশিয়ার হচ্ছে পাওয়ার ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 3 নম্বরে রয়েছে, ঠিক আছে। পরবর্তী বলছে 44তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2025 সাল কোথায় অনুষ্ঠিত হতে পারে? কোথায় অনুষ্ঠিত হতে পারে? ভারত মণ্ডপম নিউ দিল্লি। কোথায় না? ভারত মণ্ডপম নিউ দিল্লিতে হয়েছে। এআই কনক্লেভ, এআই কনক্লেভ নিউ দিল্লিতে হয়েছে, ঠিক আছে। সেক্রেটারিয়েট, এই সম্প্রতি হয়েছে যে সেক্রেটারিয়েট একটা কনক্লেভ বা কনফারেন্স হয়েছে, সেটাও নিউ দিল্লিতেই হয়েছে, ভারত মণ্ডপমেই হয়েছে। এআই কনক্লেভ ভারত মণ্ডপমেই হয়েছে, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে পরবর্তী, আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট বিভাগে ইন্ডিয়ান অফ দ্য ইয়ার, ইন্ডিয়ান অফ দ্য ইয়ার 2025 কি বিভাগটা? বিভাগটার নাম হচ্ছে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট। আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট 2025 ইন্ডিয়ান অফ দ্য ইয়ার ঘোষণা করেছে ভারতের বিসিসিআই এর যে চেয়ারম্যান রয়েছে বর্তমানে জয় শাহ, তাকে নিযুক্ত করা হয়েছে বিসিসিআই চেয়ারম্যান জয় শাহ, ঠিক আছে। দেখতে পাচ্ছ অ্যাওয়ার্ড নিচ্ছে না দিচ্ছে বোঝা যাচ্ছে না, তো জয় শাহই হচ্ছে নিযুক্ত হয়েছেন, মানে জয় শাহকে দেওয়া হয়েছে এই অ্যাওয়ার্ডটা। পরবর্তী, সম্প্রতি তামিলনাড়ুর কয়টি পণ্য জিআই ট্যাগ পেয়েছে? মোট হচ্ছে তামিলনাড়ুর একসাথে 5টা জিআই ট্যাগ পেয়ে গেছে। তামিলনাড়ুর 5টি জিআই ট্যাগ প্রাপ্ত তোমার হচ্ছে নতুন পণ্য হয়েছে, ঘোষণা হয়েছে, ঠিক আছে। অস্কার 2026-এর জন্য ভারতের একটা অ্যানিমেটেড ফিল্ম এসেছিল, ভীষণ আর কি তুলকালাম করে দিয়েছিল, দারুণ প্রশংসা পেয়েছে। সেই প্রশংসাটা অ্যানিমেটেড ডি ক্যাটাগরি রয়েছে, অ্যানিমেশন ক্যাটাগরিতে তোমার হচ্ছে অস্কারের জন্য নমিনেট হয়েছে। সেইটা হচ্ছে দেখতেই পাচ্ছ মহাবতার নরসিমা, মহাবতার নরসিমা। এই যে মহাবতার নরসিমা হচ্ছে অস্কার নমিনেশন পেয়েছে, অস্কারের জন্য নমিনেশন পেয়েছে। ক্যাটাগরিটা হচ্ছে কি? ক্যাটাগরিটা হচ্ছে এই যে অ্যানিমেটেড ফিচার ক্যাটাগরি, অ্যানিমেটেড ফিচার ক্যাটাগরি 2026, ঠিক আছে। চলো 27 নম্বর হয়ে গেল, এবার দেখবো আমরা 28 নম্বর প্রশ্ন। ঘূর্ণিঝড় বিধ্বস্ত শ্রীলঙ্কাকে সাহায্য করতে ভারত একটা অপারেশন চালু করেছে, অপারেশনটার নাম হচ্ছে অপারেশন সি, অপারেশন সাগর বন্ধু। কিসের জন্য? ওই যে দিতওয়া বললাম না কিছুক্ষণ আগেই, যে দিতওয়া নামটা দিয়েছে ইয়েমেন, যার অর্থ হচ্ছে একটা উপহ্রদ বা লেগুন, যেই লেগুনটা রয়েছে ইয়েমেনের একটা আইল্যান্ড, সোকোরটা আইল্যান্ড, সেখানে রয়েছে, সেই নামকরণ করেছে। তো এই দিতওয়া ঝড়টাই শ্রীলঙ্কাকে হিট করেছিল নভেম্বর ডিসেম্বর নাগাদ, তো সেইটাই হচ্ছে অপারেশন সাগর বন্ধু নামক একটা তোমার সাহায্যের জন্য এই অপারেশনটা চালু করেছিল ভারত সরকার শ্রীলঙ্কাকে হেল্প করবার জন্য, ঠিক আছে। চলো নেক্সট যাই, 29 নম্বর বলছে অ্যানিমাল হাজবেন্ডারি স্ট্যাটিস্টিক্স 2025 রিপোর্ট অনুযায়ী বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদন দেশ কোনটা? বৃহত্তম দুধ উৎপাদন দেশ কোনটা হতে পারে? কোনটা হতে পারে? একটা সময় যেই দেশটা স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, অপুষ্টিজনিত ভুক্ত আর কি একদম পিছিয়ে পড়া দেশগুলোর মধ্যে একটা দেশ ছিল, যেখানে বাচ্চারা একেবারে অপুষ্টিতে ভুগতো, না খেয়ে মরতো, খরা দেখেছে এক একটার পর একটা। সেই দেশটা এখন হচ্ছে এগোতে 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 আমরা মিল্ক প্রোডাকশনে ফার্স্ট নম্বরে চলে এসেছি ওয়ার্ল্ডের মধ্যে, বিশ্বর মধ্যে দুধ উৎপাদনে ভারতবর্ষ এখন প্রথম রয়েছে। আর মিল্ক প্রোডাকশন মানে মিল্কের যে রিসার্চ সেন্টার সেটা রয়েছে হরিয়ানাতে। কোথায় রয়েছে? হরিয়ানাতে রয়েছে। আর হচ্ছে হরিয়ানাতে রয়েছে, আর মিল্ক বোর্ড রয়েছে গুজরাটে, ঠিক আছে। তাহলে মিল্ক বোর্ড গুজরাটে আর হরিয়ানাতে রয়েছে হচ্ছে তোমার রিসার্চ সেন্টার, দুটো আলাদা আলাদা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে। চলো পরবর্তী যাই, 30 নম্বর কোয়েশ্চেন। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ নলেজ অফিসার হিসেবে কাকে নিযুক্ত করেছে? তো অপশন নাম্বার পাস্কাল
দোনোহি, তো পাস্কাল দোনোহি তাকে নিযুক্ত করেছে ওয়ার্ল্ড ব্যাংকের চিফ নলেজ অফিসার বা ম্যানেজিং ডাইরেক্টর। ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংকের যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে তোমার ওয়াশিংটন ডিসিতে রয়েছে, ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ওয়াশিংটন ডিসিতে রয়েছে। এটা হচ্ছে ইউএস এর ক্যাপিটাল, ইউএস এর ক্যাপিটাল ওয়াশিংটন ডিসি, সেখানেই রয়েছে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার। ঠিক আছে, বা সদর দপ্তর। ওকে, চলো পরবর্তী। বলছে পিলিয়া মেলুনাদু, এই পিলিয়া মেলুনাদু একটা স্পাইডার, যেটা হচ্ছে তোমার নতুন প্রজাতির একটা জাম্পিং স্পাইডার, যার স্পেশালিটি রয়েছে জাম্পিং স্পাইডার। এইটা সম্প্রতি দুটো রাজ্যে আবিষ্কৃত হয়েছে, দুটো রাজ্যে, একটা হচ্ছে মেঘালয়তে, আরেকটা কোথায়, আরেকটা হচ্ছে তোমার এখানে বলবো কর্ণাটকে, অপশন নাম্বার ডি তে রয়েছে কর্ণাটকে। ঠিক আছে, চলো পরবর্তী নেক্সট। এই যে ছবি দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে তোমার নতুন প্রজাতির একটা স্পাইডার, জাম্পিং স্পাইডার। পরবর্তী প্রশ্ন বলছে ডিপি ওয়ার্ল্ড এটা একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হচ্ছে, এটা একটা ক্লোদিং কোম্পানি, এটা একটা ক্লোদিং কোম্পানি ডিপি ওয়ার্ল্ড। এই ডিপি ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে কাকে? না, ছবি দেখেই বুঝে গেছো, অভিষেক শর্মা। অভিষেক শর্মা একদম মিডিলে দাঁড়িয়ে হচ্ছে, দেখো অভিষেক শর্মা। তো অভিষেক শর্মাকে নিযুক্ত করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ডিপি ওয়ার্ল্ড, একটা ক্লোদিং কোম্পানি। ঠিক আছে, চলো 33 নম্বর প্রশ্ন বলছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাসিক স্টাইপেন্ড প্রদান করতে চলেছে যার একটা প্রকল্প লঞ্চ করেছে কোন রাজ্য? প্রকল্পটার নাম হচ্ছে প্রেরণা। তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাসে হচ্ছে 300 টাকা করে দেয়া হবে, 300 টাকা করে পার মান্থ দিচ্ছে দশম শ্রেণী। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কাদের দিচ্ছে? সবাইকে নয়, শুধুমাত্র দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের দেবে। কোন রাজ্য? রাজ্যটার নাম হচ্ছে আসাম। আসাম রাজ্য তার ছাত্রছাত্রীদের 300 টাকা করে দিচ্ছে, কিন্তু হচ্ছে দশম শ্রেণীদের জন্য। আর স্কিমটার নাম হচ্ছে প্রেরণা স্কিম। কি স্কিম? প্রেরণা স্কিম। ঠিক আছে, চলো তারপরে পরবর্তী প্রশ্ন দেখব। ভারতের প্রথম ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল সিটি হিসেবে কাকে গড়ে তোলার জন্য একটা তৎপরতা শুরু হয়েছে? তো কাকে গড়বে? অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতীকে, অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতীকে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল সিটি হিসাবে তৈরি করবে, ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল সিটি। আবার আরেকটা তুমি মনে রাখবে, আমেদাবাদ, আমেদাবাদ, আহমেদাবাদ, আহমেদাবাদ যেটা গুজরাটের সর্ববৃহৎ মানে সিটি, সেই সিটিটা হচ্ছে হোস্ট করতে চলেছে 2030 সালের কমনওয়েলথ, কমনওয়েলথ। ঠিক আছে, কমনওয়েলথ গেমস। ঠিক আছে, কমনওয়েলথ গেমস হোস্ট করতে চলেছে, এবং আহমেদাবাদ শহরকেই একটা মাল্টি স্পোর্টস সিটি হিসেবে ঘোষণা করবে, মানে তৈরি করবে হচ্ছে ভারত সরকার। এইটা কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। তো মাল্টি স্পোর্টস একটা সিটি হিসেবে আহমেদাবাদকে ঘোষণা করবে, কিন্তু ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল সিটি হিসেবে অমরাবতী উঠে আসছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 35 বলছে টাটা উইমেন্স প্রিমিয়ার লিগের অফিসিয়াল বেভারেজ পার্টনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ছবি দেখে বুঝে গেছো, বিসলেরি। বিসলেরি হচ্ছে ওই যে ড্রিঙ্ক ব্রেক দেয় না, তো ড্রিঙ্ক ব্রেক দেয় যে, তখন হচ্ছে ড্রিঙ্ক ব্রেকের সময় যে ড্রিঙ্কটা আসবে বা ওয়াটার জলটা আসবে, সেটা হচ্ছে বিসলেরির জল থাকবে। ঠিক আছে, মনে রইলো। কোয়েশ্চেনটা হচ্ছে টাটা উইমেন্স প্রিমিয়ার লিগ, যেটা হচ্ছে আইপিএল হয় পুরুষদের জন্য, আর উইমেন্সদের জন্য আমাদের হচ্ছে টাটা উইমেন্স প্রিমিয়ার লিগ। উইমেন্স প্রিমিয়ার লিগে হচ্ছে তোমার ড্রিঙ্কিং বেভারেজ হচ্ছে পার্টনার বিসলেরি। অপশন নাম্বার ডি তে রয়েছে, অপশন নাম্বার ডি। চলো পরবর্তী কোশ্চেন চলে যাই আমরা। বলছে ফার্স্ট ফিফা পিস প্রাইজ কে সম্মানিত হচ্ছে? এটা একটা হাস্যকর ব্যাপার। বলছে নোবেল পিস প্রাইজ পাইনি তো কি হয়েছে, আমি লুপে নেবো একটা পিস প্রাইজ, সেটা হচ্ছে ফিফা ফাইনালি দিয়েছে। কাকে দিয়েছে? কাকে দিয়েছে? ডোনাল্ড ট্রাম্প। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছে হচ্ছে ফিফা পিস প্রাইজ, ফিফা পিস প্রাইজ। ঠিক আছে, আচ্ছা 2025 সালের যতজনকে আমরা নোবেল পিস প্রাইজ নিতে দেখেছি, সেই একটা লিস্ট সুন্দর করে ট্রিক্সের সাহায্যে আমি পড়িয়েছি। লিঙ্কটা আমি বলবো এখানে ভিডিওর নিচে পেয়ে যাবে, তোমরা এই ভিডিওর নিচে যাও, লিঙ্ক পেয়ে যাবে নোবেল 2025-এর যারা যারা পেয়েছে উইথ ট্রিক্সের মাধ্যমে সুন্দর করে আমি বুঝিয়েছি, ওইটা একবার অবশ্যই দেখে নিও। চলো পরে, তারপর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে পালন করা হয় 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর পালন করা হচ্ছে, 9th ডিসেম্বর। 9th ডিসেম্বর হচ্ছে অ্যান্টি করাপশন ডে ইন্টারন্যাশনালি, পুরোপুরি গ্লোবালি। ওকে, অ্যান্টি করাপশন ডে 9 তারিখে। আর হচ্ছে তোমার 10 তারিখে পালিত হয়, ডিসেম্বর মাসের 10 তারিখে পালিত হয় হিউম্যান রাইটস ডে, হিউম্যান রাইটস ডে, হিউম্যান রাইটস ডে। ঠিক আছে, বা বিশ্ব মানবাধিকার দিবস, বিশ্ব মানবাধিকার দিবস। 1 তারিখে পালিত হয়, 1st ডিসেম্বর পালিত হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে,
এইডস ডে পড়ালাম একটুখানি আগেই, খেয়াল রাখবে। তারপরে পরের দিনই 2 তারিখে পালিত হয়, 2রা ডিসেম্বর পালিত হচ্ছে কম্পিউটার ডে, কম্পিউটার দিবস বা কম্পিউটার ডে পালিত হচ্ছে 2 তারিখে। ঠিক আছে, খেয়াল রাখবে ডিসেম্বর মাসের এগুলো সব ইম্পর্টেন্ট আরো আসবে। চলো 38 নম্বর বলছে সিবিআইসি একটা গুরুত্বপূর্ণ ট্যাক্সের একটা ডিপার্টমেন্ট, যারা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অফ দ্য কাস্টমস। যত ইনডাইরেক্ট ট্যাক্সেস রয়েছে সেই ট্যাক্সগুলো কালেকশন হচ্ছে কি হচ্ছে না, তার যে নিয়মগুলো এগুলো সমস্ত কিছু করে হচ্ছে এই ইনস্টিটিউটটা, নাম হচ্ছে সিবিআইসি। তার নতুন চেয়ারম্যান কাকে বেছে নিয়েছে মনে রাখবে, অপশন নাম্বার ডি হবে। বন্ধুরা এই কোয়েশ্চেনটা কিন্তু আসতে পারে পরীক্ষাতে, খুব খুব গুরুত্বপূর্ণ, তাই এটাতে আমি বেছে বেছে এসআই লেভেলের করে দিলাম, 2টো স্টার বসিয়ে দিলাম এর কাঁধে। ঠিক আছে, তো কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। 38 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, যে সিবিআইসির মানে ইনডাইরেক্ট ট্যাক্স বোর্ডের যে চেয়ারম্যান বিবেক চতুর্বেদী, কি নাম, বিবেক চতুর্বেদী। ঠিক আছে, তো কিভাবে মনে রাখবে, একটা ট্রিক্স বলছি শোনো। দেখো বিবেক, ট্যাক্স অনেকে ফাঁকি দেয় না, অনেকে ট্যাক্স ফাঁকি দেয় তো দেশের ক্ষতি হয়, তো দেশের ক্ষতি যাতে না হয় তার জন্য বিবেক থেকে, নিজের বিবেক থেকে ট্যাক্স দাও, ট্যাক্স পে করো দেশকে, তাহলে দেশ আগে যাবে, আমরাও আগে যাব। ঠিক আছে, তো বিবেক চতুর্বেদী, চারিদিক থেকে বিবেক, ট্যাক্স দাও। ঠিক আছে, চলো পরে 39 বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর ডিজি কে নিযুক্ত হয়েছে। ডিজি হয় মনে রাখবে যত আমাদের 7 বাহিনী যেগুলো রয়েছে, যেগুলোকে সিএসিপি বলা হয়, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, সিএপিএফ। এখানে হচ্ছে 7টা বাহিনী রয়েছে, সিআরপিএফ, বিএসএফ, তারপরে হচ্ছে তোমার আসাম রাইফেল, এগুলো যত রয়েছে, এনএসজি, সব হচ্ছে তোমার আইটিবিপি, সব হচ্ছে এই তোমার সিএপিএফ এর মধ্যে চলে আসে। জিডির পরীক্ষা দিয়ে যেইগুলো তো তোমরা পাবে যেই ফোর্সগুলোতে, সেই ফোর্সের মধ্যে একটা হচ্ছে বিএসএফ। তো তারই ডাইরেক্টর নিযুক্ত হয়েছে প্রবীণ কুমার, অপশন নাম্বার সি তে রয়েছে প্রবীণ কুমার, অপশন নাম্বার সি প্রবীণ কুমার। খেয়াল রাখবে নতুন নিযুক্ত হয়েছে, নবনিযুক্ত, তাই এটাও হচ্ছে বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, 2টো স্টার দিলাম। 40 নম্বর কোয়েশ্চেন দেখছি। 40 নম্বর কোয়েশ্চেন বলছে বিহার বিধানসভায় 18তম স্পিকার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে। তো উত্তর হবে অপশন নাম্বার সি প্রেম কুমার মহাশয়। তো প্রেম কুমার মহাশয়, নীতিশ কুমার হচ্ছে সিএম, এবং হচ্ছে নীতিশ কুমার যে সিএম, এবং হচ্ছে তোমার প্রেম কুমারকে হচ্ছে স্পিকার বানানো হয়েছে বিধানসভার 18তম বিধানসভা বিহারের। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 41 নম্বর কোয়েশ্চেন বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করেছে। তো ভারতের উইমেন ক্রিকেট টিম যারা হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে, তার ক্রিকেট সেই টিমের ক্যাপ্টেন কে ছিল, ক্যাপ্টেন হচ্ছে হরমনপ্রীত কৌর। তো হরমনপ্রীত কৌর তাকে নিযুক্ত করা হয়েছে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কে নিযুক্ত করেছে, পিএনবি ব্যাংকের যারা হেড রয়েছে তারা। ঠিক আছে, হরমনপ্রীত কৌরকে। পরবর্তী 42 নম্বর কোয়েশ্চেন বলছে বিশ্ব মানবাধিকার দিবসের থিম কি ছিল। আমি একটু আগেই বললাম যে 2025 সালে বিশ্ব মানবাধিকার দিবস, এটা হচ্ছে 10th ডিসেম্বর পালিত হয়, ডিসেম্বর মাসের 10 তারিখে প্রতি বছর পালিত হয়, 10 তারিখ। তো এই 10 তারিখে এই বছরের যে থিমটা ছিল তার নাম কি, এই বছরের থিমটা ছিল হিউম্যান রাইটস গ্লোবাল নেসেসারি, হিউম্যান রাইটস আওয়ার এভরিডে এসেনশিয়াল, ফ্রিডম ইকুয়ালিটি জাস্টিস ফর অল, নাকি হচ্ছে ডিগনিটি ফ্রিডম অ্যান্ড জাস্টিস ফর অল। অপশন নাম্বার বি তে রয়েছে ফ্রিডম রাইটস অ্যান্ড দ্য এভরিডে এসেনশিয়াল, অপশন নাম্বার বি। কোয়েশ্চেন নাম্বার 43 বলছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের দ্বারা 2025 সালে ওয়ার্ড অফ দ্য ইয়ার কাকে মানে কাকে ঘোষণা করা হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি দ্বারা 2025 সালে ওয়ার্ড অফ দ্য ইয়ার, ভালো প্রশ্ন এটাও কিন্তু। ঠিক আছে, একটু আগে আমি কেমব্রিজের কথা বলছিলাম, কেমব্রিজ ডিকশনারি তারা হচ্ছে প্যারাসোশ্যাল করেছে, আর এরা বলছে অপশন নাম্বার সি রেগবেইট। এই রেগবেইট এই শব্দটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির দ্বারা হচ্ছে ওয়ার্ড অফ দ্য ইয়ার 2025, আর 2025-এ কেমব্রিজ ডিকশনারিদের দ্বারা তারা হচ্ছে বলেছে প্যারাসোশ্যাল। কি বললাম, প্যারাসোশ্যাল, ঠিক আছে, প্যারাসোশ্যাল। তো প্যারাসোশ্যাল কাকে বলে, যারা হচ্ছে মনে করো কাল্পনিক কোনো ক্যারেক্টার, সেটা এআই ক্যারেক্টার হতে পারে, কার্টুন ক্যারেক্টার হতে পারে, বা মনে করো সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার হতে পারে, হিরো হতে পারে, হিরোইন হতে পারে, কত সিঙ্গার হতে পারে, তাদের দ্বারা খুব প্রভাবিত হয়, তাদেরকেই কল্পনা করে সেই ব্যক্তিদের প্যারাসোশ্যাল বলবো। এবং রেগবেট কি, রেগবেট হচ্ছে সোশ্যাল মিডিয়ার সাথেই কানেক্টেড, বলছে সোশ্যাল মিডিয়াতে যে উস্কানিমূলক কথাবার্তা বা মনে করো এমন কিছু কমেন্ট, যেই কমেন্টে মানুষ হার্ট হচ্ছে প্রচুর পরিমাণে, সেই ধরনের যে অ্যাক্টিভিটিস সেটাকে বলা হয় রেগবেট। এটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি 2025 সালে ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসেবে বেছে নিয়েছে। ঠিক আছে, 44 নম্বর কোয়েশ্চেন বলছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, বলছে এলআইসি
এলআইসির ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে অপশন নাম্বার ডি, রামকৃষ্ণ চন্দর। ঠিক আছে, রামকৃষ্ণ চন্দর এলআইসির ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে, বা এমডি বলতে পারি আমরা, এমডি অফ এলআইসি, যার হেডকোয়ার্টার মুম্বাইতে রয়েছে, রামকৃষ্ণ চন্দর। পরবর্তী, 7th ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সি উইড এক্সপো সামিট 2026 কোথায় হচ্ছে? সামিট থেকে প্রশ্ন আসছে, বেশ আসছে, আমি দেখেছি প্রিভিয়াস ইয়ারে। তো মনে রাখবে, কোচি, কেরালার কোচি হচ্ছে এবার হোস্ট করবে 2026 সালের 7 নম্বর ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সি উইড এক্সপো সামিট। ইউনিসেফ দিবস কবে পালিত হয়? ইউনিসেফ দিবস কবে পালিত হয়? 11 তারিখ। প্রতি বছর হচ্ছে ডিসেম্বর মাসের 11 তারিখ হচ্ছে ইউনিসেফ ডে, যার হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্ক সিটিতে। ইউনিসেফের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে রয়েছে, ঠিক আছে, আমেরিকাতে। এইচএসবিসির নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এইচএসবিসির নতুন যে আমাদের চেয়ারম্যান, সেটা হচ্ছে ব্র্যান্ডন নেলসন, ঠিক আছে, অপশন নাম্বার ডিতে রয়েছে। প্রধানমন্ত্রীর নতুন অফিসের নাম কি রাখা হচ্ছে? দেখো, রাষ্ট্রপতি ভবনের পাশে একটা নতুন করে ভীষণ রকম ব্র্যান্ড নিউ একটা চকচকে একবার আধুনিক, অত্যাধুনিক আর কি প্রযুক্তিতে তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর অফিস। তো প্রধানমন্ত্রীর অফিসের নতুন নামকরণ করা হয়েছে কোথায় গেল, সেবা তীর্থ। কোথায়? সেবা তীর্থ, ঠিক আছে। তো সেবা তীর্থ, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার হবে। 49 নম্বর বলছে, ডিআরডিও সম্প্রতি চণ্ডীগড়ে, এটা গুরুত্বপূর্ণ, চণ্ডীগড় একটা টেস্ট করেছে। এই টেস্টটা কিসের উপরে টেস্ট? সফলভাবে টেস্ট হয়েছে, বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখেছে, আমরা করে ফেলেছি। সেটা হচ্ছে অপশন নাম্বার বি, ফাইটার এয়ারক্রাফট এসকেপ সিস্টেম। তার মানে হচ্ছে ফাইটার এয়ারক্রাফট যেগুলো হয়, তো ফাইটার এয়ারক্রাফটের সিট হচ্ছে সব থেকে বেশি আধুনিক বানাতে লাগে। তার কারণ কোনো মনে মনে এমার্জেন্সি সময় হলো, ক্র্যাশ করবে ভাব, তাহলে যদি ক্র্যাশ করে, তাহলে প্লেন ক্র্যাশের সাথে হচ্ছে যে পাইলট রয়েছে তারও জীবনটা চলে যাবে। তাকে বাঁচানোর জন্য, তাকে প্রোটেক্ট করবার জন্য ওই সিটটা প্যারাশুট লেভেলের এজেকশন করা হয়, মানে এমন খুব স্পিডে হচ্ছে উপরে যাবে, উপরে গিয়ে প্লেনটা নিচে ক্র্যাশ করে গেল, কিন্তু সিট সহ ড্রাইভারকে নিয়ে, মানে হচ্ছে তোমার যে প্লেনের পাইলট রয়েছে তাকে নিয়ে উপরে চলে যাবে কয়েক ফুট উচ্চতাতে, তারপর প্যারাশুট খুলবে, আস্তে 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 নিচে চলে আসবে। এই যে সিস্টেমটা, এটা টেস্ট করেছে ফাইটার এয়ারক্রাফট এসকেপ সিস্টেম, কার দ্বারা? ডিআরডিও দ্বারা, ঠিক আছে, ডিআরডিও দ্বারা হয়েছে এটা। পরবর্তী প্রশ্ন 50 নম্বর বলছে, পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান চিফ ডিফেন্স অফিসার কাকে নিযুক্ত করা হয়? নিজেকেই নিজে নিযুক্ত করে দিচ্ছে আসিফ মুনির পাকিস্তানের। এদের একটা খেলা চলে আর কি, ঠিক আছে, ম্যাজিক খেলা। তো হচ্ছে নিজেকেই নিজে ইয়ে করে দেয়, তোমার হচ্ছে উন্নীত করে দেয় হচ্ছে নতুন পদে, ঠিক আছে। তো এবার কোয়েশ্চেন নাম্বার 51 দেখবো। 51 নাম্বার কোয়েশ্চেন কি বলছে? আগে তো কোয়েশ্চেনটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দেব এবং হচ্ছে দুখানা স্টার দেব, কারণ হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে এটা। কি বলছে? বলছে ফার্স্ট কমনওয়েলথ খো খো চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় হতে চলেছে বা কোন দেশ আয়োজন করবে? হোস্ট কান্ট্রি। তো এতটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ভারতবর্ষ এই বছর মানে হচ্ছে 2026-এ প্রথম এডিশন, যেটা ফার্স্ট এডিশন খো খো চ্যাম্পিয়নশিপ 2026, সেটাই হোস্ট করতে চলেছে। এবার হোস্টের কথা যদি আসে, তাহলে আরও বেশ কিছু কথা আমাদের মনে রাখতে লাগবে। সবার প্রথমে আমি বলবো যে কমনওয়েলথের কথা হচ্ছে, সুতরাং কমনওয়েলথ 2026-এ হবে। তো 2026-এর কমনওয়েলথ কোথায় হবে? তো উত্তর দেবে 2026-এর কমনওয়েলথ হোস্ট করছে এই বছর গ্লাসগো শহর। গ্লাসগো কোথায়? এই গ্লাসগো, গ্লাসগো হচ্ছে স্কটল্যান্ডে, ঠিক আছে, গ্লাসগো হচ্ছে স্কটল্যান্ডে গ্লাসগো। তারপরে হচ্ছে 4 বছর অন্তর আবার হবে, সেটা হচ্ছে 2030-এ হবে। তো 2030 সালের কমনওয়েলথে কিন্তু 2030 সালের কমনওয়েলথ কোথায় হতে চলেছে? সেটা হতে চলেছে ভারতবর্ষে, ইন্ডিয়াতে। আর ইন্ডিয়ার কোথায়? ভারতবর্ষের হচ্ছে আহমেদাবাদে, ঠিক আছে। তো আহমেদাবাদ, তো ভারত এই নিয়ে হচ্ছে আমরা কমনওয়েলথ 2 বছর হোস্ট করতে চলেছে। এটা হচ্ছে দ্বিতীয়বার, 2030 সালে ইন্ডিয়া আহমেদাবাদে, দিল্লির বাইরে প্রথমবার হচ্ছে হোস্ট করছে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও হচ্ছে মহিলাদের যে ওয়ার্ল্ড কাপ হলো, যেটা আমরা জিতেছিলাম, সেটাও ভারতবর্ষ হোস্ট করেছে। এবং এই বছর প্রথম হোস্ট হয়েছে, মানে প্রথম হয়েছে ব্লাইন্ড ওয়েমেন ক্রিকেট, যেটা হচ্ছে ক্রিকেটের ব্লাইন্ড ওয়েমেনরা খেলেছে ওয়ার্ল্ড কাপ প্রথম বছর এডিশন, সেটাও হচ্ছে ভারতই হোস্ট করেছে। আর দুটোই ভারত জিতেছে, ভারতের ওয়েমেন ক্রিকেটার্সরা জিতেছে, একটা হচ্ছে ব্লাইন্ড আর একটা হচ্ছে তোমার ওয়েমেন ক্রিকেটাররা, যেটা, ঠিক আছে। আচ্ছা, বেশ ভালো কথা। এরপরে এই বছরই 2026 সালে মানে এই বছরই হচ্ছে এশিয়ান গেমস হবে, এশিয়ান গেমস, ঠিক আছে। এশিয়ান গেমস, এগুলো মনে রাখবে, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে।
এশিয়ান গেমস এটা হতে চলেছে জাপানে। জাপানের কোথায়? নাগোয়া বলে একটা জায়গা রয়েছে, নাগোয়া, নাগোয়া আইচি, আইচি নাগোয়া জাপানে হবে। আইচি নাগোয়া জাপান হোস্ট করতে চলেছে এশিয়ান গেমস 2026। দেন 2026 সালে হচ্ছে তোমার 2026 সাল এই বছরটাই হবে, 2026 সাল এই বছরই হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। ফিফা ওয়ার্ল্ড কাপ হতে চলেছে, ফিফা ওয়ার্ল্ড কাপ, কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে হচ্ছে এই বছর তিনটে জায়গা, কে? ইউএসএ, দেন কানাডা, কানাডা, তারপরে হচ্ছে মেক্সিকো। তো কানাডা, মেক্সিকো অ্যান্ড হচ্ছে ইউএসএ তিনজনে মিলে 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করতে চলেছে। ঠিক আছে, তারপরে অলিম্পিক শেষ হয়েছে 2024 সালে, এবার হচ্ছে 4 বছর পরে আবার 2024 সালে হয়েছে, 4 বছর পরে আবার 2028 সালে হবে। তো 2028 সালের যে অলিম্পিকটা সেটা হতে চলে কিন্তু লস এঞ্জেলস, আমেরিকা, আমেরিকার লস এঞ্জেলসে হবে। এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে অবশ্যই হবে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ জায়গা। চলো তার পরবর্তী প্রশ্ন, এটা হচ্ছে র্যাঙ্কিং জাতীয় প্রশ্ন। র্যাঙ্কিং নিয়ে কোয়েশ্চেন্স করেছে। 52 নম্বর বলছে ওয়েমেন পিস এবং সিকিউরিটি ইন্ডেক্স রিলিজ হয়েছে 2025 এবং 26-এর। এই 25-26-এর ওয়েমেন পিস মানে মহিলাদের সাথে যে শান্তি এবং হচ্ছে সিকিউরিটি, সেই নিয়ে ভারতের র্যাঙ্কিং কত নম্বরে রয়েছে? ভারত অবস্থা খুব খারাপ, 131তম স্থানে অর্জন করেছে, তাও আবার 181টা দেশের মধ্যে। 181 দেশের মধ্যে ভারতের অবস্থান হচ্ছে 131। তার মানে কতটা খারাপ অবস্থা ভারতে মহিলাদের উপরে হয়ে যাওয়া যে অশান্তি এবং হচ্ছে তোমার যে ইন্ডেক্সটা এসছে সিকিউরিটির দিক থেকে, নিরাপত্তার দিক থেকে, মহিলা নিরাপত্তার দিক থেকে ভারতের অবস্থান 131। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু এটা, এটাকেও আমি একটা 2টো স্টার মেরে দিলাম, কারণ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। চলো পরবর্তী প্রশ্ন, 53 নম্বর বলছে কত বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রোস WB, দেখবে তোমরা এই ওয়ার্নার ব্রোস একটা হচ্ছে তোমার টেলিকাস্ট একটা এজেন্সি, এটাকে পারচেস করে নিয়েছে নেটফ্লিক্স। ঠিক আছে, তো নেটফ্লিক্সের মধ্যে এখন হচ্ছে এদের যেই প্রোগ্রামগুলো সেটা পাবলিশড হবে, সেগুলো হচ্ছে দেখানো হবে, স্ট্রিমিং হবে। তো এটা হচ্ছে মোটামুটি 72 বিলিয়ন ডলারে কেনা হয়েছে। 72 বিলিয়ন ডলারে হচ্ছে WB ওয়ার্নার ব্রোস, এটা হচ্ছে নেটফ্লিক্স পারচেস করেছে, কিনেছে। ঠিক আছে, আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন। দেন বলছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মোসাদ। সবাই আমরা জানি মোসাদের কত ক্যাপাবিলিটি, মোসাদ হচ্ছে কত আর কি মানে গুপ্তচর, এরা এত ইনফরমেশন রাখে, সারা বিশ্বের ইনফরমেশন এরা থাকে, যেগুলো হচ্ছে অন্যদের কাছে ইম্পসিবল সেটা এদের কাছে ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়। তো এই মোসাদ হচ্ছে ইসরায়েলের একটা গোয়েন্দা সংস্থা। তার হচ্ছে পরবর্তী যে প্রধান বা চিফ হিসেবে নিযুক্ত হয়েছে মোসাদের, তার নাম হচ্ছে অপশন নাম্বার সি, মেজর জেনারেল রোমান গফম্যান। তো রোমান গফম্যানকে মোসাদের হেড হিসেবে নিযুক্ত করেছে ইসরায়েল। এবং ইসরায়েল থেকে আরেকটা নিউজ মনে রাখবে যে ইসরায়েল হচ্ছে সম্প্রতি তাদের যে ইসরায়েল অ্যাওয়ার্ড, ইসরায়েলের হাইয়েস্ট অ্যাওয়ার্ড যেটা এতদিন পর্যন্ত ইহুদিদের দেওয়া হতো, এই বছর প্রথম ট্রেন্ডকে ভঙ্গ করে বা এই বছর একটুখানি নিয়ম বহির্ভূতভাবে দেয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প পেয়েছে ইসরায়েল পুরস্কার। এবং হচ্ছে তুমি, চলো ঠিক আছে, বেশ ভালো কথা। তো ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েল পুরস্কার দেওয়া হচ্ছে। আর এটা কেন গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রথম একজন নন ইসরায়েলি যিনি হচ্ছেন এই পুরস্কারটা পেয়েছে। ঠিক আছে, বেশ ভালো কথা। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম সেটা চলো বলেই দিই। ফিফার তরফ থেকে, ফিফার তরফ থেকে একটা পিস প্রাইজ হয়, শান্তি পুরস্কার। এই ফিফা যেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ মানে ফুটবল ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করে থাকে, তো ফিফা পিস প্রাইজ সেটাও ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছে। নোবেল শান্তি পুরস্কার পাননি তো কি হয়েছে, এই দুটো কিন্তু তিনি পেয়েছেন। ঠিক আছে, চলো পরবর্তীতে 55 নম্বর প্রশ্ন বলছে ভারত ও মালয়েশিয়ার মধ্যে এক্সারসাইজ হারিমাউ হারিমাউ শক্তি হয়। এই হারিমাউ শক্তি কাদের মধ্যে? সবার প্রথম প্রশ্ন তো এইটা হবে। তো ভারত এবং হচ্ছে মালয়েশিয়ার মধ্যে হয়। তো এই এক্সারসাইজ হারিমাউ শক্তি 2025 এইটা হয়েছে পঞ্চম এডিশন হচ্ছে। আর এই মহড়াটা হয়েছে কোথায়, এইটা হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করেছে। এইটা হচ্ছে তোমার কোথায় হচ্ছে না, রাজস্থানে। অপশন নাম্বার সি রাজস্থানে হয়েছে। ভারত এবং মালয়েশিয়ার মধ্যে এক্সারসাইজ হরিমাউ শক্তি 2025 পঞ্চমতম বা 5th এডিশন। ঠিক আছে, চলো পরবর্তী 56
56 বলছে ওয়ার্ল্ড সামিট অন ডিজাস্টার ম্যানেজমেন্ট। ওয়ার্ল্ড সামিট অন ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ওয়ার্ল্ড সামিট হয়েছে সেটা কে হোস্ট করেছে বা কোথায় হয়েছে? সেটা হয়েছে দেহরাদুনে। সেটা হয়েছে কোথায়? দেহরাদুন। তো দেহরাদুন উত্তরাখণ্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ওয়ার্ল্ড সামিটটা 2025 সেটা দেহরাদুন উত্তরাখণ্ডে হয়েছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে। চলো তারপরে পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করছে যে 57 নম্বর, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ কোথায় আর্থ সামিট হোস্ট করেছে বা উদ্বোধন করেছে? আর্থ সামিট হোস্ট করেছে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, আর সেইটা হয়েছে গান্ধীনগরে। কোথায় হয়েছে? গান্ধীনগর। দেখতে পাচ্ছ যে আর্থ সামিট 2025 গান্ধীনগর গুজরাট, গান্ধীনগর গুজরাট। ঠিক আছে, আচ্ছা এআই রিসার্চ সেন্টার তৈরি হবে ভারতবর্ষের, এই গান্ধীনগরেই তৈরি হবে বলে রাখলাম। ঠিক আছে, কি বললাম? এআই রিসার্চ সেন্টার, রিসার্চ সেন্টার কোথায় হবে? গিফট সিটি গান্ধীনগরে হবে। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে পরবর্তী বলছে 11তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল। 11তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল, যে সায়েন্স ফেস্টিভ্যাল, এই সায়েন্স ফেস্টিভ্যালটা কোথায় হতে চলেছে? সায়েন্স ফেস্টিভ্যাল হবে হরিয়ানার পঞ্চকুলা বলে একটা জায়গা রয়েছে, হরিয়ানার পঞ্চকুলা। তো হরিয়ানার পঞ্চকুলাতে হচ্ছে ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল ইন্ডিয়া, যেটা এই বছরের হচ্ছে 11তম, 2025-এর কিন্তু এটা 2025 11তম। ঠিক আছে, আচ্ছা তো হরিয়ানার কথা যখন এসছে আরেকটা বলে রাখি, হরিয়ানার পানিপথ বলে একটা জায়গা রয়েছে। কি নাম বললাম? পানিপথ নয়, কুরুক্ষেত্র। ঠিক আছে, কুরুক্ষেত্র। এই কুরুক্ষেত্রে হচ্ছে গীতা মহোৎসব হয়েছে, গীতা মহোৎসবের আয়োজন হয়েছে, গীতা মহোৎসবের আয়োজন হয়েছে, সেটা হচ্ছে হরিয়ানার কুরুক্ষেত্রে। ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসেই পড়িয়েছি। ঠিক আছে, চলো তারপরে ভারতের জ্যোতির্বিজ্ঞানীরা মিল্কি ওয়ে গ্যালাক্সির অনুরূপে একটা স্পাইরাল গ্যালাক্সি আবিষ্কার করেছে। কি ভালো কোয়েশ্চেনটা, দুর্দান্ত। স্পাইরাল গ্যালাক্সি আবিষ্কার করেছে, এটির নাম কি দিয়েছে? কারা আবার? তাও আবার ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা। তো ভারতীয় অ্যাস্ট্রোনট বা ভারতীয় যে সমস্ত সায়েন্টিস্টরা রয়েছে তারা আমাদের যে মিল্কি ওয়ে মানে আকাশগঙ্গা, আমরা হচ্ছে আকাশগঙ্গার মধ্যে থাকি, তো আকাশগঙ্গার মতনই দেখতে এই রকম স্পাইরাল শেপের আর একটা গ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছে এবং তার নাম দেওয়া হয়েছে অলকানন্দা। মনে রাখবে, অলকানন্দা নামকরণ করা হয়েছে। ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো স্পেস থেকে যদি বলে আরো কিছু কোশ্চেন, আরো কিছু পয়েন্ট তোমাদের মনে রাখতে লাগবে। যেমন মনে করো সম্প্রতি পিএন 7 নামে একটা নতুন অ্যাস্টেরয়েড বা নতুন গ্রহাণু আবিষ্কার করেছে। এটা আবিষ্কার করেছে হচ্ছে নাসা আবিষ্কার করেছে, এবং নাসার বিজ্ঞানীরা বলছে এই পিএন 7 এইটা হচ্ছে পৃথিবীর চারিদিকে ঘুরছে, সুতরাং এইটাকে নাম দেয়া হয়েছে যেমন মুন। মুন মানে হচ্ছে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে, এই গ্রহাণুটাও পৃথিবীর চারিদিকে ঘুরছে, সুতরাং চাঁদের মতনই পৃথিবীর চারিদিকে ঘুরছে। তো পৃথিবীর আর একটা উপগ্রহ, এটা হচ্ছে পিএন 7, যার নামকরণ করা হয়েছে আধা চাঁদ। আধা চাঁদ, আধা চাঁদ বা কোয়াসি মুন বা আধা চাঁদ কারা আবিষ্কার করেছে? নাসা আবিষ্কার করেছে পিএন 7। ঠিক আছে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। বেশ, আরেকটা সম্প্রতি রাশিয়া ঘোষণা করেছে তারা হচ্ছে চাঁদের মধ্যে পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করবে। ঠিক আছে, কি বললাম? চাঁদের মাটিতে তারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করবে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করবে, মানে হচ্ছে বলছে যে চাঁদে 14 দিন মতন আর কি অন্ধকার থেকে সূর্য ওঠে না, সেখানে সৌর বিদ্যুৎ যদি আমরা প্রকল্প সৃষ্টি করি তাহলে হবে না, এনার্জির জন্য আমাদের দরকার হচ্ছে সব সময় যাতে পাই। তো সেটাই হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেট করতে চলেছে হচ্ছে রাশিয়া চাঁদের মাটিতে। আশ্চর্যজনক ঘটনা। ঠিক আছে, আচ্ছা তারপরে আর কি মনে রাখবো? আর মনে রাখবো হচ্ছে ভারতবর্ষ 2028 সালের 28 থেকে খুব ভালো করে মনে রাখবে, 2000 সালের 28 থেকে 35 পর্যন্ত আমাদের নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করতে চলেছে মহাকাশে ভারতবর্ষ, ইসরো তৈরি করতে চলেছে। ঠিক আছে, কারা? না, ইসরো। মনে রাখবে, ইসরো খুব কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে। ঠিক আছে, বেশ। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 60 বলছে মাত্র 1 মাস সময়ে কোন রাজ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে দিয়েছে? তার কারণ কি? তার কারণ হচ্ছে 45,911টা
45,911 সৌর পাম্প, মানে হচ্ছে সৌর বিদ্যুৎ চালিত পাম্প, যেই পাম্প হচ্ছে বিদ্যুৎ, এমনি বিদ্যুৎ লাগবে না, সৌর বিদ্যুৎ, যেটা সৌর বিদ্যুতের সাহায্যে চলবে এবং হচ্ছে পাম্পের মাধ্যমে জলসেচ করবে কৃষিকাজে, এইটা করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে মাত্র 1 মাসের মধ্যে। রাজ্যটার নাম হচ্ছে, আর কে করতে পারে না, মহারাষ্ট্র করতে পারে। সেই জন্য হচ্ছে অর্থনৈতিক দিক থেকে তারা এত এগিয়ে, জিডিপির দিক থেকে এত এগিয়ে। তারা হচ্ছে যেমন কৃষি তেমনি শিল্প দুটোকেই ইম্পর্টেন্ট এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং এডুকেশনকে গুরুত্ব দিয়েছে বলেই হচ্ছে মহারাষ্ট্র আজকে এই পরিস্থিতিতে এই জায়গায় রয়েছে। ঠিক আছে, তো ভারতবর্ষে যদি উন্নত অর্থনৈতিক দিক থেকে যদি উন্নত দেশগুলোকে মানে রাজ্যগুলোকে আমরা দেখি, তাহলে হচ্ছে একদম প্রথম সারির দিকে থাকবে হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, এই সমস্ত জায়গাগুলো। ঠিক আছে, তো এই কারণে তো খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট এটা। পরবর্তী প্রশ্ন বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সবার প্রথম তো এসআইআর এর পুরো নাম মনে রাখতে হবে, কারণ হচ্ছে পরীক্ষা জিজ্ঞাসা করে বসতে পারে যে এসআইআর সম্পূর্ণ নাম কি। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই রিভিশনে 100% ডিজিটালাইজেশন করে ফেলেছে প্রথম রাজ্য হয়েছে ভারতবর্ষের। তো ভারতবর্ষের প্রথম রাজ্য কে হয়েছে যে এসআইআর 100% ডিজিটালাইজেশন করে ফেলেছে, সেইটা হচ্ছে কোথায় হচ্ছে, রাজস্থান করে ফেলেছে। ঠিক আছে, রাজস্থান, অপশন নাম্বার বি তে রয়েছে রাজস্থান। ওকে, বললে আচ্ছা, আর কি বলবো এখান থেকে, হ্যাঁ এসআইআর সবার প্রথম কোথায় হয়েছে, উত্তর দেবে সবার প্রথম ভারতবর্ষের মধ্যে এসআইআর হয়েছে বিহারে। ঠিক আছে, সব জায়গায় এসআইআর হচ্ছে, কোথায় এত ক্যাওয়াস হচ্ছে না, ক্যাওয়াস হচ্ছে আমাদের এখানে পশ্চিমবঙ্গে বেশি, তুতু ম্যামা হচ্ছে খালি। চলো তারপরে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ দ্বারা বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম হিসেবে কোনটিকে স্বীকৃতি দিয়েছে। তার মানে দেখেছো কত বড় একটা অ্যাচিভমেন্ট, যে কেউ নয় কিন্তু, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড মানে যেটা ওয়াশিংটন ডিসিতে রয়েছে, আমেরিকাতে যার হেডকোয়ার্টার রয়েছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ স্বীকৃতি দিয়েছে ভারতের ইউপিআই কে রিয়েল টাইম মানে কি, অন টাইম, যেই মুহূর্তে টাকা পাঠাবে সেই মুহূর্তে সাথে সাথে অন্যের অ্যাকাউন্টে চলে যাবে, এই সিস্টেমে তোমার হচ্ছে স্বীকৃতি দিয়েছে হচ্ছে আইএমএফ আমাদের ইউপিআই কে। ঠিক আছে, চলো কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো ভাই, আমি ডব্লিউবি লিখে দিলাম, মানে হচ্ছে এইচডব্লিউ, যে এই ইউপিআই এর পুরো নাম কি। বহুবার পড়েছি, পুরোনো ক্লাস যারা দেখো আমার রেগুলার স্টুডেন্ট, তারা ভালো মতনই জানো ইউপিআই এর পুরো নাম কি। তো সম্পূর্ণ নামটা একটুখানি কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, আচ্ছা বেশ। আরেকটা এই ইয়েতেই বলে রাখি যে হচ্ছে মনে রাখতে পারো যে হচ্ছে আহ, সম্প্রতি সম্প্রতি হচ্ছে কোন অনলাইন পেমেন্ট সিস্টেম, তারা হচ্ছে যে পিন নাম্বার দেয় না, যখন আমি পেমেন্ট করব তখন হচ্ছে দেখবে 6টা নাম্বারের পিন চায়। ঠিক আছে, এই পিন নাম্বারটাকে তুলে দিয়ে তারা হচ্ছে বায়োমেট্রিক্যাল অথেন্টিকেশন চালু করেছে। এইটা করেছে হচ্ছে তোমার পিনটাকে তুলে দিয়ে অ্যামাজন পে করেছে, অ্যামাজন পে। তো অ্যামাজন পে এরা হচ্ছে তোমার বায়োমেট্রিক অথেন্টিকেশন চালু করেছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাবে। ঠিক আছে, চলো তারপরে পরবর্তী বলছে মহিলাদের নিরাপত্তার জন্য অভয় ব্রিগেড চালু করেছে কোন রাজ্য। মহিলাদের নিরাপত্তার জন্য অভয় ব্রিগেড চালু করেছে নিম্নলিখিত কে চালু করেছে, বিহার চালু করেছে। কোথায় আছে, অপশন নাম্বার বি তে রয়েছে। তো বিহারের হচ্ছে অভয় ব্রিগেড মহিলাদের নিরাপত্তার জন্য। ইম্পর্টেন্ট না, ভালো জিনিস ব্যাপারটা। আরেকটা জিনিস মনে রাখবে, আসাম রয়েছে অপশানে, আসামকে নিয়ে একটা বলি, আসাম হচ্ছে প্রেরণা, আজকের ক্লাসে পড়ালাম না প্রেরণা, এই প্রেরণা এটা একটা সোশ্যাল স্কিম। এই স্কিমটা চালু করেছে ক্লাস 10th যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের মান্থলি মান্থলি দেবে কত টাকা, মান্থলি হচ্ছে 300 টাকা করে দেবে। কত টাকা করে, 300 টাকা করে দেবে হচ্ছে তাদেরকে, শুধুমাত্র ক্লাস 10-এর বাচ্চাদের। আর এই স্কিমটার নাম দিয়েছে হচ্ছে তোমার স্কিম হচ্ছে প্রেরণা। ঠিক আছে, খেয়াল থাকবে। আচ্ছা, আর কি বলবে এখান থেকে, অভয় ব্রিগেড তো হয়ে গেল। চলো আরেকটা হচ্ছে মেনসুরেশনাল সময় হচ্ছে মহিলাদের যে তোমার হচ্ছে মান্থলি যে সময়টাতে, সেই সময় হচ্ছে 1 দিন করে হচ্ছে ছুটি দেবে প্রতি মাসে। এইটা ঘোষণা করেছে কর্ণাটক সরকার। কর্ণাটক কর্ণাটক সরকার ঘোষণা করেছে প্রতি মাসে 1 দিন করে। দেখা যাচ্ছে যে বছরে 12টা এক্সট্রা একটা অতিরিক্ত ছুটি, এটা হচ্ছে ফিমেল সরকারি যে কর্মচারী রয়েছে, মহিলা কর্মচারী রয়েছে সরকারি, তাদেরকে দেয়া হচ্ছে কর্ণাটক এটা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন বলছে কোকা কোলা কোম্পানির পরবর্তী সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে। চলো হাঁটাও, অপশন নাম্বার বি করো, দাগাও, উত্তর হয়ে গেল। ঠিক আছে, হেনরিক ব্রাউন। তো হেনরিক ব্রাউন ইনি হচ্ছেন কোকা কোলা, যে হচ্ছে বিদেশি একটা কোম্পানি, তো সেই কোম্পানির হচ্ছে সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত করেছে হেনরিক ব্রাউনকে। ঠিক আছে, চলো পরবর্তী, মোট বনাঞ্চলের দিক থেকে এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ,
ভীষণ 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা, ঠিক আছে? এইটা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে স্ট্যাটিকের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে, এবং হচ্ছে পরিবেশের দিক থেকে, পরিবেশ সংক্রান্ত যে সিলেবাস রয়েছে সেখানে কিন্তু আসতে পারে, যেমন গ্রুপ সি এবং ডিতে বলা আছে। তো বলছে মোট বনাঞ্চলের দিক থেকে বিশ্বব্যাপী ভারতের স্থান কততম স্থানে রয়েছে, এবং হচ্ছে শীর্ষ স্থানে কে রয়েছে, ভারতের স্থান কত এবং বনাঞ্চল সব থেকে বেশি রয়েছে কোন রাজ্যে, কোন দেশে, সেটাও জিজ্ঞাসা করেছে। সবার প্রথম ভারতের স্থান হচ্ছে 9th নম্বরে রয়েছে। এবার দেখো ভারত 9th নম্বর এখানেও রয়েছে, ভারত 9th নম্বর এখানেও রয়েছে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে অপশন নাম্বার বি হবে, তার কারণ রাশিয়া 1 নম্বরে রয়েছে, কানাডা নয়। তো রাশিয়া 1 নম্বরে রয়েছে, চলো দেখে নি কি আছে উত্তর। এখানে তো একটা লিস্ট দেওয়া আছে। সারা বিশ্বে 1 নম্বরে রয়েছে, সারা বিশ্বে 1 নম্বরে রয়েছে হচ্ছে রাশিয়া, 1 নম্বরে রয়েছে রাশিয়া। দেন রাশিয়ার পরে হচ্ছে তোমার ব্রাজিল রয়েছে 2 নম্বরে, 3 নম্বরে রয়েছে তোমার কানাডা রয়েছে 3 নম্বরে, কানাডা। এবার পুরো 10টা দেশেরই ইয়ে দিয়েছি আমি, এবং আমাদের ভারতবর্ষ হচ্ছে তোমার 9 নম্বরে রয়েছে। সারা বিশ্বের জঙ্গল বা হচ্ছে বনভূমির দিক থেকে ভারতবর্ষ 9th নম্বরে রয়েছে, 9th নম্বর, ঠিক আছে? আর ভারতবর্ষে বনভূমির সংখ্যা হচ্ছে ওই 24% থেকে একটুখানি বেশি, তো মোটামুটি 24% মনে রাখতে পারো, ঠিক আছে? আর একটা দেশে বা কোনো এরিয়াতে বনভূমির সংখ্যা বলেছে একেবারে বায়োলজিক্যাল দিক থেকে সঠিক হচ্ছে তোমার 33%। কত পার্সেন্ট? যে যদি 33% হচ্ছে বনভূমি থাকে, তাহলে গিয়ে হচ্ছে এটা একেবারে বায়োডাইভার্সিটি, বায়োলজিক্যাল বা পরিবেশের দিক থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়। সেখান থেকে আমাদের রয়েছে 24%, অনেকটাই কম রয়েছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, চলো ভালো কথা। তো 9th নম্বরে রয়েছে আমরা ভারতবর্ষ, এটাই জিজ্ঞাসা করেছিল, এবং রাশিয়া 1 নম্বরে রয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বলছে ভারতের প্রথম শহর হিসেবে কোন শহর রিয়েল টাইম ফ্লাড ফরকাস্টিং করবে, এই সিস্টেমটা ডেভেলপ করে ফেলেছে। রিয়েল টাইম মানে অন টাইম, একেবারে মুহূর্তের মধ্যে ওই সময়ে লাইভ ফ্লাড ফোরকাস্টিং করবে, যে ফ্লাড আসছে কিনা, কতটা কি হয়েছে না হয়েছে, এটা ডেভেলপ করে ফেলেছে চেন্নাই, মানে চেন্নাই তামিলনাড়ু, তামিলনাড়ু এবং চেন্নাই করেছে, ঠিক আছে? চেন্নাই শহর বলেছে, তাই চেন্নাই হয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে পেরুর একটা শহর 30 দিন পর্যন্ত এখানে জরুরি ব্যবস্থা চলেছে, মানে ন্যাশনাল এমার্জেন্সি চলেছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এখানকার সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে আন্দোলন করবার জন্য রাস্তায় নেমে গেছিল। তো সরকারের কাছে আর এদেরকে কন্ট্রোল করবার জন্য এই ভিড়কে, এই আন্দোলনকে, এই প্রতিবাদকে, এই ক্ষোভকে কন্ট্রোল বা মেনটেন করবার মতন আর কি সামর্থ্য হারিয়ে যাচ্ছিল। সেই জন্য বাধ্য হয়ে সেখানে হচ্ছে 30 দিন পর্যন্ত এমার্জেন্সি চলেছে, আর সেইটা হচ্ছে দেখতে পাচ্ছ পেরু, আর পেরুর রাজধানী হচ্ছে লিমা। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার হবে। কোথায় আছে পেরু, লিমা? এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকার এই অঞ্চলটাতে রয়েছে। এই যে দেখতে পাচ্ছি, এটা এটা হচ্ছে তোমার পেরুর ম্যাপ, আর পেরু হচ্ছে দক্ষিণ আমেরিকার হচ্ছে পশ্চিম তটে পড়ে, দক্ষিণ আমেরিকার পশ্চিম তটে পড়ে। চলো, খুব নিউজে রয়েছে ভেনেজুয়েলা। তো ভেনেজুয়েলা দেখিয়ে নি আমি। ভেনেজুয়েলা হচ্ছে এটা দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকার এটা ব্রাজিল সব থেকে বড়, ব্রাজিলের ওপরে এই জায়গাটাতে রয়েছে হচ্ছে তোমার ভেনেজুয়েলা, একদম নর্থের কান্ট্রি একটা, ঠিক আছে? উত্তরের একটা দেশ হচ্ছে ভেনেজুয়েলা, এইটা এখানে উপর দিকে সাগর, এখান থেকে ইউএস আর্মি এসছে, ইউএস নেভি বা মনে করো ইউএস হচ্ছে তোমার এয়ারফোর্স এসছে, এবং এখান থেকে ভেনেজুয়েলা থেকে নিকোলাস মাদুরোকে কিডন্যাপ করে বা আচ্ছা তোমার এখান থেকে উদ্ধার করে, মানে উদ্ধার তো নয়, এখান থেকে এক প্রকার কিডন্যাপই বলা যায়, কিডন্যাপ করে হচ্ছে তার দেশে নিয়ে নিউ ইয়র্কে নিয়ে চলে গেছে, স্ত্রী সহ নিয়ে চলে গেছে নিকোলাস মাদুরোকে। এবং ভেনেজুয়েলা আরেকটা কারণে নিউজে ছিল, এখন তো নিউজ রয়েছে, আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে পড়িয়েছিলাম, ভেনেজুয়েলারই একজন যিনি হচ্ছেন এই বছর শান্তিতে নোবেল পেয়েছে। শান্তিতে নোবেল পেয়েছে কে? করিনা, চলো বলে দিই, শান্তিতে নোবেল পেয়েছে এই বছর করিনা মাচাদো, করিনা মাচাদো, ঠিক আছে? তো করিনা মাচাদো এই বছর শান্তিতে নোবেল পেয়েছে 2025 সালে। ভেনেজুয়েলার বাসিন্দা এবং হচ্ছে মাদুরোর অপোনেন্ট লিডার। পরবর্তী প্রশ্ন বলছে ভারতের হচ্ছে 53তম প্রধান বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছে। সোজা জিনিস এবং ইম্পর্টেন্ট জিনিস, খুব গুরুত্বপূর্ণ, সূর্যকান্ত বাবু। তো সূর্যকান্ত হচ্ছে 53তম, এটা মনে রাখবে, এটাও দিয়ে দেয় অনেক সময় পরীক্ষাতে, আমরা নেগলেক্ট করে যাই যে সূর্যকান্ত হচ্ছেন আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, বর্তমানে রয়েছে কিন্তু কততম? 53তম, ঠিক আছে? আচ্ছা, সূর্যকান্ত এবং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া একটা সিদ্ধান্ত নিয়েছে যে দুইজন তরুণ ব্যক্তিকে, দুজন ইউবাকে আমাদের প্রতিবেশী দেশ
কোন দেশ থেকে দুজনকে নিয়ে আসা হবে এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হবে খরচা করে, ভারতের সুপ্রিম কোর্টের ফান্ড থেকে খরচা করিয়ে তাদেরকে জাস্টিস বা হচ্ছে জুডিশিয়াল সিস্টেম কিভাবে কাজ করে, তো জুডিশিয়াল ক্লার্ক কিভাবে কাজ করে সেই পুরো সিস্টেমটাকে হচ্ছে তাদেরকে ট্রেনিং দেবে, নিজেদের খরচায় নিয়ে এসে রাখবে, খাবে, ট্রেনিং দেবে। দুজন ব্যক্তিকে, দুজন তরুণকে সিলেক্ট করা হয়েছে। এটা কোন দেশ থেকে করা হয়েছে, কোন প্রতিবেশী দেশ থেকে? নিশ্চয়ই পাকিস্তান, বাংলাদেশ হবে না, তার কারণ সম্পর্ক তাদের সাথে আমাদের খুবই খারাপ। তো আমাদের ভালো সম্পর্ক হচ্ছে ভুটান, খুব ভালো সম্পর্ক, তো ভুটান থেকে আনা হয়েছে, ভুটান থেকে আনা হয়েছে। খেয়াল রাখবে ইম্পর্টেন্ট জিনিস এগুলো, ঠিক আছে? চলো পরবর্তী পরবর্তী প্রশ্ন বলছে জাতিসংঘ মানে ইউনাইটেড নেশন বা ইউএনও কোন দেশের কোন শহরকে বেস্ট ট্যুরিজম ভিলেজ 2025 হিসাবে ঘোষণা করে দিয়েছে? কি বলেছে? বেস্ট ট্যুরিজম ভিলেজ 2025 কোন দেশের কোন শহরকে ঘোষণা করেছে? উত্তর কি দেব? উত্তর দেব হচ্ছে স্লোভেনিয়ার, স্লোভেনিয়ার ব্লেড শহর, স্লোভেনিয়ার ব্লেড, দেখতে পেয়েছো? ঠিক আছে, তো স্লোভেনিয়ার ব্লেড শহরকে হচ্ছে বেস্ট ট্যুরিজম ভিলেজ হিসেবে ঘোষণা করেছে, বেস্ট ট্যুরিজম ট্যুরিজম বেস্ট ট্যুরিজম ভিলেজ হিসেবে ঘোষণা করেছে স্লোভেনিয়ার ব্লেড শহরকে। চলো তারপরে পরবর্তী প্রশ্ন বলছে আসিয়ান 11th সদস্য হিসেবে কে কোন দেশটি অন্তর্ভুক্ত হয়েছে? এখানে একটু বোঝার ব্যাপার রয়েছে, খুব ভালো করে বুঝবে। আমি যখন এটা উইকলিতে পড়িয়েছিলাম তখনও বলেছিলাম, আবারও বলছি, তার কারণ ভীষণ গুরুত্বপূর্ণ, এটা ভীষণই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। কি বলছে? বলছে যে আগে তো স্টার মার্ক করি, কারণ হচ্ছে গুরুত্বপূর্ণ এটা। আসিয়ান কান্ট্রি মানে হচ্ছে সাউথ এশিয়ান কান্ট্রি। এই যে সাউথ এশিয়ান কান্ট্রিগুলো দেখতে পাচ্ছ, এখানে আগে ছিল 10টা দেশ। আগে কটা ছিল? আগে ছিল হচ্ছে 10টা সদস্য ছিল, সদস্য দেশ ছিল 10 জন, ঠিক আছে? এই 10 জন হচ্ছে ভারত থেকে যদি আমরা তোমার দক্ষিণ পূর্ব দিকে যেতে চাই তাহলে হচ্ছে এই দেশগুলো পাবো, যেমন হচ্ছে মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ওর কম্বোডিয়া, হ্যাঁ, তারপরে ব্রুনেই, মালয়েশিয়া, ফিলিপাইন্স, এরা হচ্ছে 10টা দেশের সমগ্রকে বলা হয় আসিয়ান কান্ট্রি। এই আসিয়ান যে সংস্থাটা, এটা তৈরি হয়েছে হচ্ছে 1967 সালে, 1967 সালে তৈরি হচ্ছে। এদের প্রতি বছর বছর হচ্ছে তোমার ইয়ে হয়, তোমার কি বলে, কনফারেন্স হয় বা মিটিং হয়, যেমন হচ্ছে ব্রিক্সের মিটিং হয়, তেমনি হচ্ছে আসিয়ানদেরও মিটিং হয় 1947 সালের পর থেকে, যার হেডকোয়ার্টার ইন্দোনেশিয়াতে রয়েছে, ইন্দোনেশিয়ার জাকার্তাতে রয়েছে, জাকার্তা, জাকার্তা ইন্দোনেশিয়াতে রয়েছে হেডকোয়ার্টার। কিন্তু এই বছর মিটিংটা যেখানে হয়েছে সেটা হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, রাজধানী কুয়ালা লামপুর, কুয়ালালামপুরে হয়েছে। ওকে, বেশ, কুয়ালালামপুরে হয়েছে মিটিংটা বা হোস্ট হয়েছে, এটা হচ্ছে তোমার মিটিং হয়েছে। আর এই মিটিংয়েই সিদ্ধান্ত হয়েছে যে আমাদের সদস্য, পরিবারের সদস্য 10 থেকে বেড়ে 11 জন করা হোক। এই 11 নম্বর দেশটার নাম কি জিজ্ঞাসা করছে? তো 11 নম্বর দেশটার নাম হচ্ছে অপশন নম্বর বি, পূর্ব তিমুর বা ইস্ট তিমুর। ইস্ট তিমুর হচ্ছে এইখানেই অবস্থিত, তো ইস্ট তিমুর হচ্ছে এই পজিশনটাতে পড়ে, তো ইস্ট তিমুর হচ্ছে নিযুক্ত হয়েছে 11 নম্বর দেশ হিসাবে, ঠিক আছে, আসিয়ানদের। তাহলে আসিয়ান এখন 10 থেকে বেড়ে 11 হয়েছে, যা যা বলেছে সব এখানে রয়েছে, ঠিক আছে? আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন। নেক্সট বলছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? ঔরঙ্গাবাদ রেল স্টেশন মানে হচ্ছে ঔরঙ্গজেব এই শহরটার নামকরণ করেছিলেন এবং ঔরঙ্গজেব স্থাপন করেছিল, ঠিক আছে? আর এই ঔরঙ্গাবাদ মহারাষ্ট্র জেলায়, মহারাষ্ট্রে অবস্থিত, এবং এখানেই তিনি একটা স্থাপত্য তৈরি করেছিলেন যেটা হচ্ছে হুবহু দেখতে তাজমহলের মতন। আর এই স্থাপত্যটার নাম হচ্ছে বিবি কা মাকবারা। পরীক্ষা জিজ্ঞাসা করবে যে বিবি কা মাকবারা কোথায় রয়েছে, কি নাম বললাম? বিবি কা মাকবারা, ঠিক আছে, বিবি কা মাকবারা, স্ত্রী, তার স্ত্রীর নাম অনুসারে, মানে স্ত্রীকে ডেডিকেট করা হয়েছিল ঔরঙ্গাবাদ মহারাষ্ট্র। সেই জায়গারই রেল স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শম্ভুজিনগর রেল স্টেশন। অপশন নাম্বার সি, ছত্রপতি শম্ভুজিনগর রেল স্টেশন রাখা হয়েছিল, রাখা হয়েছে এখন বর্তমানে। ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো পরবর্তী। নেক্সট বলছে 1 ডিসেম্বর 2025 সাল থেকে কোন রাজ্য গ্রিন ট্যাক্স চালু করে দিয়েছে সেই রাজ্যে ঢোকা প্রত্যেকটা যানবাহনের ওপরে? তার মানে হচ্ছে এমন কিছু যে বাইরে থেকে যে গাড়িগুলো, যানবাহনগুলো সেই রাজ্যে যেই ঢুকবে সেই রাজ্যে তারা একটা ট্যাক্স নেবে এক্সট্রা, সেই ট্যাক্সটার নাম হচ্ছে গ্রিন ট্যাক্স। এটা চালু হয়ে গেছে ডিসেম্বরের 1 তারিখ থেকে। এই রাজ্যটা হচ্ছে উত্তরাখণ্ড, 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 ঠিক আছে, উত্তরাখণ্ড করেছে। ইম্পর্টেন্ট, ওকে। চলো তারপরে পরবর্তী প্রশ্ন।
নাসা সম্প্রতি এই যে PN7 যেটা আমি বললাম একটা গ্রহাণু আবিষ্কার করেছে, এটার নাম দিয়ে হচ্ছে যে কোয়াসি মুন বা হচ্ছে আধা চাঁদ। এই নিয়ে আমি একটা শর্টসও বানিয়েছি, শর্টসটাও দেখতে পারো। শর্টসটা গিয়ে ইওর স্টাডি মেইন চ্যানেলে যাবে, আমাদের ইওর স্টাডি যেটা, এটা তো এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে তোমার ইওর স্টাডি WB অল এক্সাম এই চ্যানেলে আসছে। আর ইওর স্টাডি মেইন চ্যানেলটাতে যেটা রয়েছে ইওর স্টাডি ওই চ্যানেলে যাবে, সেখানে গিয়ে দেখবে এই ভিডিওটা আমি শর্টসে হিসেবে সুন্দর করে ডিটেল অ্যানিমেশনের মাধ্যমে তোমাদের বুঝিয়েছি। অবশ্যই ভালো লাগবে, এটা দেখে নিও, ঠিক আছে? এই আধা চাঁদ কিভাবে কাজ করছে না হচ্ছে, কবে আবিষ্কার হচ্ছে, কতদিন পর্যন্ত এই দ্বিতীয় চাঁদকে আমরা দেখতে পারবো, ইত্যাদি ইত্যাদি। চলো পরবর্তী। বলছে ঘূর্ণিঝড় মান্থা এর নামকরণ করেছে কোন দেশ এবং এই শব্দের অর্থ কি? তো মান্থা এটা একটা ঘূর্ণিঝড়, আর এই মান্থার নামকরণ করেছে হচ্ছে থাইল্যান্ড, যার অর্থ হচ্ছে সুগন্ধি ফুল বা সুন্দর ফুল, সুগন্ধি ফুল বা সুন্দর ফুল। আর এই মান্থা এসছিল কোথায়? এটা হিট করেছিল অস্ট্রেলিয়াকে, ঠিক আছে? কাকে না? অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়াকে হিট করেছে হচ্ছে মান্থা। এইরকমই আরেকটা রয়েছে কি? দিতওয়া। এই দিতওয়া হচ্ছে এটার নামকরণ করেছে ইয়েমেন। কে নাম করেছে? ইয়েমেন। ইয়েমেন এর অর্থ হচ্ছে লেগুন বা উপহ্রদ, লেগুন বা উপহ্রদ। আর এইটা হিট করেছে হচ্ছে শ্রীলঙ্কাকে, ঠিক আছে? শ্রীলঙ্কাকে। আর এই শ্রীলঙ্কাকে যখনই হচ্ছে এই দিতবা এই ঘূর্ণিঝড় আক্রমণ করেছে, মানে আঘাত করেছে, সেই আঘাতের ফলে যা ক্ষয়ক্ষতি হচ্ছে, ভারত তার প্রতিবেশী রাষ্ট্রের জন্য একটা অপারেশন লঞ্চ করেছে বা হচ্ছে সাহায্য চালু করেছিল। সেই সাহায্যের জন্য একটা অপারেশন, সেই অপারেশনটার নাম হচ্ছে কি বলতো? অপারেশনটার নাম হচ্ছে সাগর বন্ধু। কি নাম বললাম? সাগর, অপারেশন সাগর বন্ধু, ঠিক আছে? অপারেশন সাগর বন্ধু ভারত শ্রীলঙ্কাকে সাহায্য করবার জন্য এটা নিয়েছিল, ঠিক আছে? তো একটা হচ্ছে মান্থা, আরেকটা হচ্ছে দিতওয়া। খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতন প্রশ্ন এক একটা, ঠিক আছে? তো 2025-এর পুরো জিস্ট বলছি। 2025 সালের, বারবার তোমরা বলেছো স্যার 2025-এর পুরো ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স দিন, তো পুরো ইয়ারেরই কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, এবং রিসেন্ট মান্থের যেগুলো রয়েছে বিশেষ করে নভেম্বর এবং ডিসেম্বর, সেই নভেম্বর আর ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু বেশি ডেপথে গিয়ে সুন্দর করে ডিসকাশন করবো। তার কারণ পরীক্ষায় তোমার এই কাছাকাছি মান্থের কোয়েশ্চেন্সগুলোই বেশি আসবে, একেবারে তোমার 2025-এর মার্চ মে এপ্রিল ওইখান থেকে এইগুলো কোয়েশ্চেনগুলো বেশি আসবে, ঠিক আছে? যেমন এই প্রশ্নটা দেখো, বলছে 2025 সালে আন্তর্জাতিক নৃত্য এবং সঙ্গীত উৎসব হয়েছে, যেটাকে উদ্ভব ফেস্টিভ্যাল বলা হচ্ছে। কি বলছে? উদ্ভব উৎসব। এই উদ্ভব উৎসবটা কিসের জন্য? নৃত্য এবং হচ্ছে সঙ্গীত উৎসব। কিসের? না আন্তর্জাতিক স্তরে 2025 সালে। ভারতের কোন শহরে হয়েছে এটা? এটা হচ্ছে ভারতবর্ষের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে হয়েছে কি? উদ্ভব উৎসব 2025। উদ্ভব উৎসব 2025 গোয়ালিয়র শহরে হয়েছে। গোয়ালিয়র শহরে উদ্ভব উৎসব 2025, ঠিক আছে? চলো পরবর্তী। বলছে বিশ্বের প্রথম নিউক্লিয়ার পাওয়ার্ড ক্রুজ মিসাইল, নিউক্লিয়ার পাওয়ার্ড ক্রুজ মিসাইল, ঠিক আছে? এই একটা মিসাইল, মিসাইলটা হচ্ছে তোমার ক্রুজ মিসাইল। এই ক্রুজ মিসাইলটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার্ড, মানে হচ্ছে কি ওকে পাওয়ার দিতে হবে, এক স্থান থেকে এক স্থানে যখন যাবে বারুদ নিয়ে বা হচ্ছে গোলা বারুদ নিয়ে, যাই থাকুক না কেন, ইয়ে নিয়ে যাবে যখন, তখন এইটার যে পাওয়ার জেনারেট হবে সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার জেনারেটর। এটা নিউক্লিয়ার নয়, কিন্তু নিউক্লিয়ার বম নয়, মানে নিউক্লিয়ার বম নিয়ে আঘাত করবে না, ওকে পাওয়ারটা দেবে শুধু হচ্ছে নিউক্লিয়ার, ঠিক আছে? তো সেইটার নামটা রাখা হয়েছে বুরে ভস্টনিক, বুরে ভস্টনিক। এই বুরে ভস্টনিক নাম শুনে বোঝা যাচ্ছে এটা হচ্ছে রাশিয়া। তো রাশিয়াটা করবে, ঠিক আছে? আচ্ছা, রাশিয়ার হচ্ছে বুরে ভস্টনিক, খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট এটা। এই মিসাইলটা হচ্ছে ভারতের, এই রাশিয়ার বা বিশ্বের প্রথম নিউক্লিয়ার পাওয়ার্ড ক্রুজ মিসাইল, ঠিক আছে? চলো 77 নম্বর। উত্তরপ্রদেশ তাদের 76তম জেলা হিসাবে কোন শহরটিকে বা কোন জায়গাটিকে, শহরটিকে অ্যাকচুয়ালি কোন জায়গাটিকে ঘোষণা করেছে? এইটা হচ্ছে প্রশ্ন। তো 76 নম্বর জেলা হচ্ছে কল্যাণ সিং নগর। তার কারণ হচ্ছে উত্তরপ্রদেশে আগে সব থেকে বেশি জেলা ছিল 75টা, সাথে একটা অ্যাড হলো, এখন হচ্ছে উত্তরপ্রদেশের জেলার সংখ্যা হচ্ছে 76টা। উত্তরপ্রদেশের জেলার সংখ্যা হচ্ছে 76টা। হরিয়ানাও আরেকটা ঘোষণা করেছে। হরিয়ানার মোট জেলা সংখ্যা হচ্ছে তোমার এখন বর্তমানে 23টা হয়েছে। এরাও হচ্ছে হরিয়ানা ঘোষণা করেছে, আমি এইটাও তোমাদের পড়েছি, হরিয়ানার জেলা, ঠিক আছে? 23 জন। আমাদের রাজ্যেও কিন্তু 23টাই জেলা রয়েছে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন।
বলছে 47তম আসিয়ান শীর্ষ সম্মেলন সামিট কোথায় হয়েছে? জাস্ট কিছুক্ষণ আগে পড়ালাম কোয়েশ্চেনটা, আমি বললাম ইম্পর্টেন্ট এটা। তো 11তম দেশ হিসাবে নিযুক্ত হয়েছে ইস্ট তিমুর, এবং এদের 47তম যে মিটিংটা হয়েছে সেটা হচ্ছে কুয়ালালামপুর, যেটা হচ্ছে মালয়েশিয়ার ক্যাপিটাল। তো মালয়েশিয়ার ক্যাপিটাল কুয়ালালামপুর, সেখানে হচ্ছে এদের 47তম আসিয়ান মিটিং। ঠিক আছে, বুঝতে পারলে? ভারতবর্ষে মানে সারা বিশ্বের মধ্যে যদি কোথাও পিস বা শান্তি যদি থেকে থাকে কোথাও, সেটা হচ্ছে এই জায়গায়। কারণ হচ্ছে বিশ্বের চতুর্দিকে গোলা বারুদ চলছে, এ ওকে আক্রমণ করছে, সে ওকে, কোথাও শান্তি নেই। সেটা হচ্ছে মিডিল ইস্ট বলো বা হচ্ছে ইউরোপিয়ানস কিছু জায়গা বলো, প্রত্যেকটা জায়গায় আক্রমণ, তাকে আক্রমণ। হ্যাঁ, কেউ মনে করে ঢুকে গিয়ে হচ্ছে মেরে দিচ্ছে, ট্রাক নিয়ে রং রুটে গিয়ে হচ্ছে চাপা দিয়ে দিচ্ছে, কেউ ছুরিয়ে করে দিচ্ছে, গুলি করে দিচ্ছে। এই ব্যাপারগুলো হয়েই আসছে প্রত্যেকটা জায়গাতে। আর পুরো আফ্রিকা জুড়ে তো ইনস্টেবিলিটি, কোথাও শান্তি নেই। কোথাও শান্তি যদি কোথাও থেকে থাকে, শান্ত সব থেকে তুলনামূলকভাবে এই নর্থ ইস্টের এই হচ্ছে 11টা দেশ, এখানে হচ্ছে তুলনামূলক অনেক শান্তিপ্রবণ এলাকা। ঠিক আছে, চলো তারপরে বলছে 79, ভারতের কোন সংস্থা এস জে 100 প্যাসেঞ্জার বিমান, এটা প্যাসেঞ্জার এয়ারক্রাফট, এইটা তৈরি করবার জন্য রাশিয়ার সাথে একটা স্বাক্ষর করেছে? কোন সংস্থা? এই কোয়েশ্চেনটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তার কারণ হচ্ছে আমরা ভারতীয়রা সারা বিশ্ব যে প্যাসেঞ্জার বিমান, যেটা মনে করো আমরা এক শহর থেকে আরেক শহরে যখন হচ্ছে প্যাসেঞ্জার হিসেবে যাব, চড়বো, ঠিক আছে, যেই ফ্লাইটেই বসো না কেন সেই ফ্লাইটটা এয়ারবাসের হবে। ঠিক আছে, তো এই এয়ারবাস হচ্ছে ম্যাক্সিমাম এরিয়া ক্যাপচার করে রেখেছে। তো এয়ারবাস, ভারতবর্ষে এয়ারবাসেরই তোমার হচ্ছে এয়ারক্রাফট চলে। তো এইবার ভারতবর্ষ ঠিক করেছে যে আমরা এখন তুলনামূলক একটুখানি সস্তায় এবং হচ্ছে আরো বেশি কমফোর্টেবল একটুখানি সরি অন্য কোম্পানির থেকে। তো রাশিয়ার সাথে আমরা হচ্ছে চুক্তিবদ্ধ হয়েছি, স্বাক্ষর করেছি যে এখন আমরা এয়ারক্রাফট কিনবো, প্যাসেঞ্জার এয়ারক্রাফট কিন্তু এটা, ঠিক আছে, মিলিটারি এয়ারক্রাফট নয়। নাম হচ্ছে SJ-100। এটার জন্য হচ্ছে আমাদের হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড রাশিয়ার কোম্পানির সাথে হচ্ছে চুক্তিবদ্ধ হয়েছে। আর ফ্লাইটটার নাম হবে কি? ফ্লাইটটার নাম হবে SJ-100। ঠিক আছে, চলো ভালো কথা, বেশ। পরবর্তী বলছে ইন্ডিয়ান আর্ম ফোর্সেস সম্প্রতি পশ্চিম সীমান্তে মানে পাকিস্তান সীমান্তে ত্রিপরিষেবা বা ট্রাই সার্ভিস সামরিক মহড়া করেছে, বা হচ্ছে ট্রাই সার্ভিস এক্সারসাইজ করেছে, মিলিটারি এক্সারসাইজ করেছে। এই এক্সারসাইজটার নাম কি দিয়েছে? কোশ্চেনটা কতটা গুরুত্বপূর্ণ বলে বোঝাতে পারবো না আমি, ভীষণ ইম্পর্টেন্ট, খুব 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এইটা করেছে হচ্ছে অপারেশন ত্রিশূল, অপশন নাম্বার ডি। দেখো ছবি দেখতে পাচ্ছ, এই যে ছবি দেখো, অপারেশন ত্রিশূলের ছবি। এখানে হচ্ছে ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স তিনজনে মিলে এক্সারসাইজটা করেছে। এই এক্সারসাইজটা করেছে পাকিস্তান সীমান্তের কাছে করেছে, একটা জবাব দেওয়ার জন্য। ভাই আমরা রেডি হচ্ছি, যে কোনো মুহূর্তে আক্রমণ করব কিন্তু, তো সাবধান। ঠিক আছে, তো এইটার নাম দেওয়া হচ্ছে অপারেশন ত্রিশূল। একটা অপারেশন সিন্দুর হয়েছিল, তারপর হচ্ছে অপারেশন ত্রিশূল। এটা আর একটা অপারেশন হয়েছিল, সেটা হচ্ছে বাংলাদেশ বর্ডারের কাছে পশ্চিমবঙ্গে আমাদের হয়েছিল, সেটা হচ্ছে তিস্তা প্রহার। কি বললাম? তিস্তা প্রহার। তিস্তা প্রহার আমাদের পশ্চিমবঙ্গে হয়েছিল, তিস্তা প্রহার একদম বাংলাদেশ বর্ডারের কাছে, কোচবিহারে। ঠিক আছে, চলো জলপাইগুড়িতে নেক্সট। সম্প্রতি ইউনেস্কো ভারতের কোন শহরকে ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি হিসেবে ঘোষণা করেছে? এইটাও ভালো প্রশ্ন, আর্ট অ্যান্ড কালচার থেকে আসতে পারে কোশ্চেনটা। যারা এমটিএস এবং জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ বা পড়বে ভাবছো, এক্সাম দেবে ভাবছো, সামনে এক্সামের ডেট দিয়ে দিয়েছে, তো তাদের জন্য এই প্রশ্নটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। তার কারণ হচ্ছে এটা আর্ট অ্যান্ড কালচার রিলেটেড হচ্ছে। ইউনেস্কো সম্প্রতি ভারতের একটা শহরকে এই ট্যাগ বা এই সম্মানটা দিয়েছে। সম্মানটা কি? যে ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি। এই ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি বলা হচ্ছে লখনৌকে। তার কারণটা কি? ছবি দেখে কিছু কিছু আন্দাজ করতে পারছো কি কেন দিয়েছে? এই দেখো, লখনৌ, খাবার দাবারের ছবি রয়েছে, সুন্দর খাবার দাবারের ছবি। তার কারণ হচ্ছে ব্যঞ্জন, খাদ্যের পদ যেগুলো রয়েছে। তো বলছে লখনৌয়ের খাবার নাকি খুব ভালো, তো সেই খাবারের দিক থেকে তাকে একটা ট্যাগ দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। কি না? ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি লখনৌ। এই কার দ্বারা? তাও আবার ইউনেস্কো দ্বারা। চলো, সম্প্রতি কোন খেলোয়াড় বা কোন খেলা থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় খেলোয়াড়? নাম হচ্ছে রোহান বোপান্না। অনেক গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার ছিলেন, তিনি হচ্ছেন লন টেনিস প্লেয়ার। কোথায় আছে? টেনিস প্লেয়ার বা লন টেনিস প্লেয়ার রোহান বোপান্না, তিনি এখন আর খেলবেন না। তার কারণ হচ্ছে খেলা থেকে সম্পূর্ণ সন্ন্যাস নিয়েছেন। ঠিক আছে, নাম কি? রোহান বোপান্না, টেনিস প্লেয়ার বা লন টেনিস প্লেয়ার। ঠিক আছে, রোহান বোপান্না। এই যে ছবি দেখতে পাচ্ছ, রোহান বোপান্না। এ দেখো,
আহ, আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে স্ট্যাটিক জিকেতে, যে নিম্নলিখিত, চারটে অপশন দিয়ে বলবে নিম্নলিখিত কোন খেলাটি র্যাকেটের সাহায্যে খেলা হয় না। তো র্যাকেটের সাথে খেলা হয় কোনটা কোনটা? র্যাকেটের সাথে খেলা হয় ব্যাডমিন্টন, অবভিয়াসলি ব্যাডমিন্টন খেলতে গেলে র্যাকেট লাগে। টেনিস খেলতে গেলে র্যাকেট লাগে, তার কারণ দেখো যে রোহান বোপান্নার হাতে যে র্যাকেটটি রয়েছে, এটা যদিও ডিজাইন একটুখানি আলাদা হয়। হ্যাঁ, এবং আরেকটা খেলা হচ্ছে সেটা হচ্ছে স্কোয়াশ। স্কোয়াশও হচ্ছে তোমার ব্যাডমিন্টনের মতনই এবং হচ্ছে টেনিসের মতনই তোমার কি হতে র্যাকেট দিয়ে খেলা হয়। ঠিক আছে, চলো তাহলে খেলা হয় না কোনটা, উত্তর হয়ে যাবে গলফ। গলফ হচ্ছে র্যাকেট দিয়ে খেলা হয় না। ঠিক আছে, গলফের জন্য একটা স্টিক থাকে। 83 নম্বর কোয়েশ্চেন। ঠিক আছে, তো 83 বলছে, 83 নম্বর কোয়েশ্চেন বলছে ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে বা বিশ্ব সুনামি সচেতনতা দিবস, এইটা পালিত হয় প্রতি বছর নভেম্বর মাসের 5 তারিখে, 5 নভেম্বর। তো 5 নভেম্বর পালিত হচ্ছে সুনামি অ্যাওয়ারনেস ডে। ঠিক আছে, চলো পরবর্তী। ভারতীয় সেনাবাহিনী সফলভাবে পরিচালিত একটা ড্রোন মহড়া করেছে, সেই ড্রোন মহড়াটার নাম হচ্ছে বায়ু সমন্বয় 2। বায়ু সমন্বয় 2, এটা একটা ড্রোন মহড়া কারা করেছে? ভারতীয় সেনাবাহিনী। আবার বলছি, কি করেছে? ভারতীয় সেনাবাহিনী করেছে। কি পরিচালনা করেছে? ড্রোন মহড়া। মানে হচ্ছে এই মহড়াগুলো করা হবে, এক্সারসাইজগুলো করা হয় হচ্ছে রেডি, প্রিপারেনেস। আমরা কি করি, এক্সামে যাওয়ার আগে প্র্যাকটিস করে, যে ভালো করে যত পারি প্র্যাকটিস করি, রিভিশন করি, রিভিশন করে তবে কি এক্সাম সেন্টারে যাই, তাই না? যারা ক্রিকেটার, যারা প্লেয়ার, যারা খেলে, তারা নেট প্র্যাকটিস করে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে তারপরে গিয়ে ফাইনাল হচ্ছে মাঠে হয়। একই রকমভাবে এই যে আমাদের আর্ম ফোর্স যারা রয়েছে, সেটা আর্মি হোক, নেভি হোক, তারা হচ্ছে বিভিন্ন রকমের এক্সারসাইজ করে। এই এক্সারসাইজ করে এই কারণে এইরকমই আর কি পরিবেশ তৈরি করা হয়, যদি ওরকম এমার্জেন্সি পরিবেশ, সত্যি সত্যি যুদ্ধ লাগে, ওয়ার সিচুয়েশনে কিভাবে রিয়াক্ট করবে, কিভাবে কি সামলাবো না সামলাবো, তখন যাতে কোনো ভুল ত্রুটি না হয়, আগে থেকে প্রিপেয়ারের জন্য, প্রিপারেনেস করবার জন্য হচ্ছে এই সমস্ত মহড়াগুলো, এক্সারসাইজগুলো করা হচ্ছে। ঠিক আছে, তো ড্রোন নিয়ে যদি হামলা করা হয় কোনো সময়, ড্রোন ভারতে অ্যাটাক হলো বা আমরা ড্রোন নিয়ে কাউকে আঘাত করব, তো সেইটার জন্য হচ্ছে এই প্রিপারেশন বা এই যে তোমার হচ্ছে মহড়াটা করা হয়েছে, নাম হচ্ছে বায়ু সমন্বয় 2। তার কারণ আগামীতে যে যুদ্ধগুলো আসবে, যাই হোক না কেন, আজ থেকে ভবিষ্যতে, ফিউচার, তো ড্রোনের একটা খুব গুরুত্বপূর্ণ একটা রোল হতে চলেছে। তার কারণ ড্রোন তো র্যাডারে আসে না, এখন ছোট 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 ড্রোন রয়েছে, সেখানে যদি মনে নিউক্লিয়ার কোনো দিয়ে দেয়, ঠিক আছে, গিয়ে হিট করে দেবে, পুরোপুরি ধ্বংস করে দেবে আর কি পুরো জায়গাটা। তো সেই জন্য ড্রোনের একটা ক্রিটিক্যাল রোল হতে চলেছে। সো সেইভাবে আমরা ড্রোন নিয়ে মহড়া আগে থেকেই আমরা প্র্যাকটিস করে রাখছি। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে পরবর্তী প্রশ্ন। এইটা আরেকটা মিলিটারি থেকে কোয়েশ্চেন, বলছে ইলেকট্রিক ভেহিকল তৈরি করেছে ভারতের প্রথম দেশীয় বৈদ্যুতিক ইলেকট্রিক ভেহিকল, মিলিটারি ভেহিকল। ঠিক আছে, মানে ব্যাটারিতে চলবে বা ইলেকট্রিকে চলবে, চার্জেবল। এটা দেখতে পাচ্ছ যে গাড়িটা, এই যে গাড়িটা, এটা গাড়িটা হচ্ছে তোমার চার্জেবল ইলেকট্রিক গাড়ি। এই ইলেকট্রিক গাড়িটা মিলিটারিরা বহন করবে, মানে হচ্ছে ক্যারি করবে। এই কোম্পানিটার নাম কি? এই কোম্পানিটার নাম হচ্ছে অপশন নাম্বার ডি, প্রোভেইগ বলে একটা কোম্পানি রয়েছে, যারা হচ্ছে সবার প্রথম এই গাড়িটাকে তৈরি করেছে। আর এটার নাম দেওয়া হচ্ছে বীর। তাহলে গাড়িটার নাম কি? বীর। ঠিক আছে, এই বীর, যেটা ভারতের বা ভারতের সেনাবাহিনীর প্রথম ইলেকট্রিক্যাল ভেহিকল বা ব্যাটারি চালিত গাড়ি। চলো তারপরে, ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে পালন করা হয় প্রতি বছর 8 তারিখে, প্রতি বছর 8 নভেম্বর। 8 নভেম্বর হচ্ছে ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে পালন করা হয়। তার কারণ হচ্ছে 1895 সালের কথা বলছি আমি। 1895 সালে এক্স রে আবিষ্কার করেছিল রন্টজেন। কে আবিষ্কার করেছে? রন্টজেন। রন্টজেন, তার জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল সর্বপ্রথম 1901 সালে, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন এইটা আবিষ্কার করবার জন্য। কিন্তু 1995 সালে এক্স রে আবিষ্কার করেছিলেন, সেই জন্য হচ্ছে 8ই নভেম্বরেই হচ্ছে তোমার পালন করি আমরা ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে। চলো পরবর্তী। ভারত কোন দেশ থেকে আরো 8টা চিতা আনার জন্য ঘোষণা করে দিয়েছে? আমরা 2022 সালে হচ্ছে প্রজেক্ট চিতা লঞ্চ করেছিলাম। সবার প্রথমে এনেছিলাম হচ্ছে নামিবিয়া থেকে 8টা, তারপরে 12টা এনেছিলাম দক্ষিণ আফ্রিকা থেকে, আবার আরেকটা থার্ড লট, তৃতীয়বারের জন্য আরেকটা দেশ থেকে চিতা নিয়ে আসবো। তো সেই চিত্রা নিয়ে আসবো নামিবিয়া থেকে না দক্ষিণ আফ্রিকাতে না, আগে হয়েছে অপশন নাম্বার বি, বতসোয়ানা। বতসোয়ানা থেকে নিয়ে আসবো। ঠিক আছে, বতসোয়ানা থেকে 8টা চিতা নিয়ে আসছি। কোথায় রাখছি? কুনো ন্যাশনাল পার্কে। কুনো ন্যাশনাল পার্ক হচ্ছে এমপি মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, এমপি মধ্যপ্রদেশে অবস্থিত। ওকে, চলো পরবর্তী। বলছে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে কে নিযুক্ত করেছে? আমার মনে হচ্ছে কোয়েশ্চেনটা আসতে পারে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে নিযুক্ত হয়েছেন বা জিতেছেন হচ্ছে মামদানি। কি নাম? জহরান মামদানি।
রিসেন্টলি ভারত সরকারকে কি বেশ একটা জিনিস টিকা টিপ্পণী করেছিল। তো জোহরান মামদানি খুব নিউজেও রয়েছে এবং হচ্ছে পরীক্ষা আসার চান্সেস রয়েছে। নিউ ইয়র্ক সিটির হচ্ছে মেয়র, যেমন হচ্ছে কলকাতা বম্বে সিটির মেয়র হয়, সেরকমই হচ্ছে নিউ ইয়র্ক সিটির মেয়র। স্বচ্ছ সর্বেক্ষণ 2025 রিপোর্ট অনুযায়ী ভারত সব থেকে নোংরা শহর হচ্ছে মাদুরাই। নোংরা শহর হচ্ছে তামিলনাড়ুর মাদুরাই, এটাকে টেম্পল সিটি বলা হয়, উৎসবের শহর বলা হয়, আর সেটাই হচ্ছে সব থেকে নোংরা সিটি। আমাদের কি বলবো, ভারতীয়রা আর কিছু বলার নেই আমাদের। চলো পরবর্তী, ভারতের প্রথম রাজ্য হিসেবে কোনটি পেইড মেনস্ট্রুয়েশনাল লিভ চালু করেছে? কর্ণাটক চালু করেছে, অলরেডি ডিসকাশন করে দিয়েছি আমি তোমাদের। ঠিক আছে, প্রতি মাসে একটা করে পাবে এবং হচ্ছে বছরে 12টা ছুটি এক্সট্রা পাচ্ছে মহিলারা। চলো পরবর্তী, বোস্টন গ্লোবাল ফোরাম, বোস্টন গ্লোবাল ফোরাম কর্তৃক 2025 সালে অ্যাওয়ার্ডটার নাম মনে রাখবে, অ্যাওয়ার্ডটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড লিডার ফর পিস অ্যান্ড সিকিউরিটি অ্যাওয়ার্ড। মানে হচ্ছে বিশ্বের একজন ব্যক্তি যিনি হচ্ছেন শান্তি এবং নিরাপত্তা নিয়ে কাজ করেছেন, এই পুরস্কারটা দেয়া হয়েছে শ্রী শ্রী রবিশঙ্করকে, পণ্ডিত রবিশঙ্কর, গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করকে দেয়া হয়েছে। যে সেতার বাজার রবিশঙ্কর তিনি নন, কিন্তু তিনি অন্য, ইনি হচ্ছেন অন্য। ঠিক আছে, এই যে এই ব্যক্তি, তো পণ্ডিত রবিশঙ্কর বা শ্রী শ্রী গুরুদেব রবিশঙ্কর, তাকে দেয়া হয়েছে ওয়ার্ল্ড লিডার অব দ্য পিস সিকিউরিটি অ্যাওয়ার্ড। ওয়ার্ল্ড লিডার অব দ্য পিস সিকিউরিটি অ্যাওয়ার্ড মানে শান্তি এবং সুরক্ষার দিক থেকে তাকে দেয়া হয়েছে। 2025 সালে অ্যাওয়ার্ডটা কে দিয়েছে? বোস্টন গ্লোবাল ফোরাম থেকে, বোস্টন গ্লোবাল ফোরাম থেকে দিয়েছে। ঠিক আছে, ওনার একটা বিখ্যাত একটা বইও আছে, বইটার নাম মনে রাখবে আর্ট অফ লিভিং, আর্ট অফ লিভিং। ঠিক আছে, এই বইটা গুরুত্বপূর্ণ তার। চলো পরবর্তী প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন। বলছে ভারতের সম্প্রতি কোন দেশের আইনি এয়ারবেস তাদের সামরিক উপস্থিতি সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিয়েছে? আমাদের একটা ওভারসিজ এয়ারবেস ছিল, ওভারসিজ এয়ারবেস মানে কি, যেখান থেকে হচ্ছে যুদ্ধ বিমান ওঠে এবং নামে, যুদ্ধ বিমান করে ল্যান্ড করবে এবং হচ্ছে টেক অফ করবে, এগুলোকে এয়ারবেস বলা হয়। আর এই এয়ারবেসটাই ভারতের বাইরে ছিল, সেই দেশটার নাম হচ্ছে তাজিকিস্তান। কি নাম বললাম? তাজিকিস্তান। তাজিকিস্তানে একটা রয়েছে ফারখোর আর একটা হচ্ছে আইনি এয়ারবেস। তো এই আইনি এয়ারবেসটা আমরা এখন প্রত্যাহার করে নিয়েছি, এটা আমরা এখন আর ব্যবহার করব না। ঠিক আছে, তার মানে হচ্ছে তাজিকিস্তানের সাথে যেটা হচ্ছে আমাদের চুক্তি ছিল যতদিনে, সেই চুক্তিটা শেষ হয়ে গেছে, আমরা আর পুনরায় রিনিউ করিনি এই চুক্তিটাকে। তো সুতরাং আমাদের চুক্তি শেষ, আইনি বেস আমাদের হাতে হচ্ছে প্রত্যাহার করে নিয়েছে আমরা। ঠিক আছে, তো এইটা তাহলে তাজিকিস্তান হচ্ছে একটা সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি। সেন্ট্রাল এশিয়াতে বা মধ্য এশিয়াতে 5টা দেশ রয়েছে, 5টা। এই 5টা দেশই হচ্ছে তোমার 1991 সালে রাশিয়া বা ইউএসএসআর থেকে ভেঙে বেরিয়েছিল। ইউএসএসআর 1991 সালে ভেঙে যায় এবং ইউএসএসআর থেকে ভেঙে মোট হচ্ছে 14টা দেশ বেরোয়, 14টা দেশ এবং একটা হচ্ছে রাশিয়া, টোটাল হচ্ছে 15টা দেশ হয়। এই 14টা দেশের মধ্যে 5টা হচ্ছে সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি, তার মধ্যে একটা হচ্ছে তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কাজাকিস্তান, এরা। ঠিক আছে, এবং হচ্ছে তুর্কমেনিস্তান, 5টা। পরবর্তী 93 নম্বর কোয়েশ্চেন, বলছে 11ই নভেম্বর আমরা শিক্ষা দিবস হিসেবে পালন করে থাকি, জাতীয় শিক্ষা দিবস। এইটি হচ্ছে আমাদের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের হ্যাপি বার্থডে। ঠিক আছে, তো শুভ জন্মদিন মৌলানা আবুল কালাম আজাদের, শুভ জন্মদিন হচ্ছে 11ই নভেম্বর। প্রতি বছর আমরা এইটাকে শিক্ষা দিবস পালন করি। এবার প্রশ্ন আসবে, তার জন্মদিনে কেন শিক্ষা দিবস পালন করব? তার কারণ তিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, সেই কারণে পালন করি আমরা শিক্ষা দিবস। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেন 94, 94 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার মার্ক কোয়েশ্চেন। কি বলছে? বলছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024 ভারতের স্থান কত? হাঙ্গার ইন্ডেক্স, ক্ষুধার্ত দিক থেকে ভারত হচ্ছে 102 নম্বরে রয়েছে, 102 নম্বর। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে ইন্ডেক্স এবং রিপোর্ট থেকে প্রশ্ন আসেই আসে। তো হাঙ্গার ইন্ডেক্স আমরা রয়েছি 102 নম্বরে রয়েছি হাঙ্গার ইন্ডেক্সে, এবং নারী সুরক্ষার দিক থেকে রয়েছে 131 নম্বরে, সব থেকে খারাপ অবস্থা আমাদের। ঠিক আছে, চলো পরবর্তী, ভারতের 91তম গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? 91তম গ্র্যান্ড মাস্টার হচ্ছেন রাহুল ভিএস হচ্ছে 91তম গ্র্যান্ড মাস্টার। 91তম গ্র্যান্ড মাস্টার হচ্ছে রাহুল ভিএস। ঠিক আছে, তামিলনাড়ুর ছেলে। তারপরে বলছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আরেকটা, সামরিক কোয়েশ্চেন। বলছে যে মিনিটম্যান থার্ড বা 3, তো মিনিটম্যান 3 এটা একটা ব্যালিস্টিক মিসাইল, এটা একটা ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলটার ধরন কি? এই মিসাইলটার ধরন হচ্ছে ব্যালিস্টিক মিসাইল। ঠিক আছে, যেটাকে বলা হয় আইসিবিএম, মানে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। জিজ্ঞাসা করবে এনটিপিসিতে, রেলওয়েতে, আইসিবিএম এর পুরো নাম কি?
আইসিবিএম এর কথা বলবে যে আইসিবিএম মানে হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। কীরকম হয়, মনে করো এইরকম একটা সারফেস, এই সারফেস এরিয়া থেকে মনে করো রকেট লঞ্চারে করে রকেট লঞ্চ করলো এইভাবে করে ডাইরেক্ট গিয়ে হিট করলো এটাকে, এগুলোকে বলা হয় ক্রুজ মিসাইল, এগুলোকে বলা হয় ক্রুজ মিসাইল। এবং ওই একই জায়গা থেকে মনে করো এরকম একটা লঞ্চ করলো রকেটটা গিয়ে প্রথমে এরকম মহাশূন্যে চলে গেল, তারপরে গিয়ে হিট করলো, এইটাকে বলা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল। ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ ক্রুজ মিসাইলের থেকে বেশি হয়, বড় হয়, ঠিক আছে। তো এই ধরনের ব্যালিস্টিক মিসাইলই তোমার হচ্ছে আইসিবিএম মিনিটম্যান 3, এটা করেছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ করেছে। ব্যালিস্টিক মিসাইলটার নাম হচ্ছে মিনিটম্যান। আর একটু আগে পড়ালাম না, বিশ্বের প্রথম নিউক্লিয়ার পাওয়ার্ড হচ্ছে ক্রুজ মিসাইল, তার নাম হচ্ছে বুরেভস্টনিক। সেটা বুরেভস্টনিকটা হচ্ছে রাশিয়ার ছিল, সেটা হচ্ছে ক্রুজ মিসাইল ছিল, এটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল, ঠিক আছে। আচ্ছা, দেখো এক্সাম্পলটা এইভাবে মনে রাখতে পারো যে যদি মনে করো ক্রুজ মিসাইল হয় তাহলে আমরা শর্ট রেঞ্জে ইউজ করব। শর্ট রেঞ্জে দিল্লি থেকে ইসলামাবাদকে যদি আমাদের হিট করতে লাগে তাহলে হচ্ছে আমরা ক্রুজ মিসাইল হিট করব। তাহলে যদি মনে করো দিল্লি থেকে বা চেন্নাই থেকে আমরা যদি মনে করো একেবারে বেজিংকে যদি টার্গেট করি, চায়নার বেজিং অনেক ডিস্টেন্স, লং ডিস্টেন্স, তখন আমরা ক্রুজ মিসাইল নয়, তার কারণ এত রাস্তা লো একদম ভূপৃষ্ঠের মধ্যে দিয়ে যায় তো সমান্তরালভাবে, তো র্যাডারে ধরা পড়ে যাবে। কিন্তু ব্যালিস্টিক মিসাইল আমরা ইউজ করবো, ব্যালিস্টিক মিসাইল লং রেঞ্জে একেবারে পুরো মহাশূন্যে চলে যাবে, তারপরে আবার রি এন্টার করবে। তো এইটা হচ্ছে ফায়দা ব্যালিস্টিক মিসাইলের। তো ব্যালিস্টিক মিসাইলকে বলা হয় ইন্টারকন্টিনেন্টাল, মানে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে গিয়ে হিট করতে পারে, লং রেঞ্জের আর কি, বুঝেছো। তো চায়নার কাছে আছে ব্যালিস্টিক মিসাইল, আমেরিকার তো কাছে প্রচুর ব্যালিস্টিক মিসাইলের লং বিশাল বিশাল রেঞ্জের রয়েছে। তো চায়না চাইলে বেজিং থেকে পুরো নিউ ইয়র্ক সিটিকে উড়াতে পারে, এবং হচ্ছে নিউ ইয়র্ক সিটি থেকে বা ওয়াশিংটন থেকে বেজিংকে উড়াতে পারে, এইরকম রয়েছে, বা মস্কোকে হিট করতে পারে। তো এই তিনজনের কাছে রয়েছে ব্যালিস্টিক মিসাইল। আমাদের কাছে রয়েছে ব্যালিস্টিক মিসাইল, কিন্তু আমাদের ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জটা একটু শর্ট, তার কারণ আমাদের প্রয়োজনে নেই। আমরা থোড়ি না হচ্ছে রাশিয়ার সাথে পাঙ্গা নিচ্ছি, রাশিয়া আমাদের বন্ধু দেশ, চায়নার আর হচ্ছে পাকিস্তানকে আমাদের মেন টার্গেট, এই দুটো। বাকি সবার সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। সুতরাং আমাদের শত্রুর কথা ভেবে আমাদের মতন আমাদের নিড অনুযায়ী হচ্ছে আমরা মিসাইল তৈরি করি। আমাদের কাছে ব্যালিস্টিক মিসাইল শর্ট রেঞ্জের রয়েছে, ক্রুজ মিসাইল ভরে ভরে রয়েছে। ব্রহ্মোস হচ্ছে একটা ক্রুজ মিসাইল, যেটা আমরা ইউজ করেছিলাম অপারেশন সিন্দুরে, দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো এই আর কি ব্যাপার। চলো এদিকে দেখো, ডাইরেক্ট পুরো উপরে উঠে যাবে, একদম পুরো লং একদম স্ট্রেট ভার্টিক্যালি উপরের দিকে চলে যাবে, এগুলোকে বলা হয় ব্যালিস্টিক মিসাইল, ঠিক আছে। চলো তারপরে, বিশ্বের প্রথম ক্যাশলেস কান্ট্রি হয়েছে। দেখো ক্যাশলেস কান্ট্রি তো হয় না, তো 98 পয়েন্ট সামথিং আর কি, তোমার 2% মতন হচ্ছে ক্যাশলেস হয়েছে, সেই দেশটার নাম হচ্ছে সুইডেন হচ্ছে। তো সব থেকে ক্যাশলেস ট্রানজাকশন সুইডেনেই হয়, তো সুতরাং হচ্ছে সুইডেনকে বলা হচ্ছে বিশ্বের প্রথম ক্যাশলেস কান্ট্রি। খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা, আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট। চলো পরে, বলছে ডব্লিউটিএ ফাইনাল 2025 মানে উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশন, এটা কি উইমেন্সদের জন্য হয়, টেনিস প্লেয়ারদের জন্য, উইমেন টেনিস অ্যাসোসিয়েশন, এখান থেকে একটা ইভেন্ট হয়, সেখানে 2025-এর ফাইনালটা কে জিতেছেন হচ্ছে এই ইলিয়ানা রিকবা কিনা, ঠিক আছে, রিভা কিনা, এই রিভা কিনা তিনি হচ্ছেন ইউক্রেনের বাসিন্দা, এই যে ছবি দেখতে পাচ্ছ, তো ইউক্রেনের বাসিন্দা হেতি, ঠিক আছে। টিপ ছাড়া ভাল লাগছে না, টিপ পরিয়ে দিই। তো ইউক্রেনের বাসিন্দা। চলো তারপরে নেক্সট কোশ্চেন, বলছে 56তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন্ডিয়া ভারতের কোন রাজ্যে হয়েছে? ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 56তম গোয়াতে হয়েছে, দেখতে পাচ্ছ। গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল, তো আমাদের যে ফিল্ম ফেস্টিভ্যাল হয় সেটা গোয়াতেই হয়। প্রথম শুরু হয়েছিল মুম্বাইতে হতো, এখন হচ্ছে গোয়াতেই হবে। তো গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা 56তম গোয়াতে হয়েছে, ঠিক আছে। চলো পরবর্তী। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, এই যে গোয়াতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল, এটা নিয়ে একটা পুরোপুরি কন্ট্রোভার্সি হয়ে গেছিল রণবীর সিংকে নিয়ে। তো রণবীর সিং যে কি করেছিল, কান্তারার ওই যে ব্যাপারটা হয়েছিল না, যে সাউথের একটা মুভি এসেছিল কান্তারা চ্যাপ্টার 1, তাকে নিয়ে এমন ধরনের মিমিক্রি করে দিয়েছিল পুরো আর কি, সোশ্যাল মিডিয়াতে ছিছি করছিল আর কি। তো এইটা নিয়ে পুরো ডিটেলড আমি গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং কন্ট্রোভার্সিটা কি ছিল সেটা নিয়ে একটা তোমাদের শর্টস বানিয়েছি, সেটাও পাবে ইউর স্টাডির মেন চ্যানেলে পাবে, ঠিক আছে। ইউর স্টাডি মেন চ্যানেলে যাবে এবং শর্টটা দেখবে, ওখানে ডিটেলে সুন্দর করে এক্সপ্লেন করেছি আমি অ্যানিমেশনের মাধ্যমে, অবশ্যই দেখো, ভালো লাগবে তোমাদের। পরবর্তী কোয়েশ্চেন 100 নম্বর কোয়েশ্চেন, 100 নম্বর প্রশ্ন, ভালো প্রশ্ন। কি বলছে এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 1 2 3 4 ডট 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 আনলিমিটেড কোয়েশ্চেন, তার কারণ হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলছে, জাপানের ইউনিভার্সিটি নাম হচ্ছে
ওকাইমা ইউনিভার্সিটি, এই ওকাইমা ইউনিভার্সিটি ডক্টর অফ লেটার্স বা ডিলিট উপাধি দিয়েছেন নিম্নলিখিত কাকে? তো ছবি দেখে আমরা বুঝতে পারছি কাকে দিয়েছে। অপশন নাম্বার সি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে। যে ছবির মধ্যে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন অ্যাওয়ার্ডটা নিচ্ছেন, মানে এই যে পুরস্কার, মানে কি পুরস্কার না, এটা উপাধিটা নিচ্ছেন, ডিলিট উপাধি জাপান থেকে পেয়েছেন তিনি। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেনের সাথে আমরা সেঞ্চুরি করে ফেললাম আজকের ভিডিওতে। ঠিক আছে, তো সেঞ্চুরিও করলাম দেখো কোন কোশ্চেন্স দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো পরবর্তী। লাইক যদি না করেছো না, তাহলে হচ্ছে ডেকে নিয়ে আসবো কিন্তু ওনাকে আমি। তো লাইক করবে অবশ্যই, ভিডিওটাকে শেয়ার করবে বন্ধুদের মধ্যে, কারণ ইন ডেপথ যতটা পাচ্ছি ততটা ডিসকাশন করছি, আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো রয়েছে এখানে, আলতু ফালতু কোনো প্রশ্ন নেই কিন্তু। ঠিক আছে, চলো পরবর্তী। 101 বলছে প্রতি বছর বিশ্ব ডায়াবেটিস দিবস, ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে পালন করা হয়। জওহরলাল নেহরুর হ্যাপি বার্থডে দিন কেক কাটা হবে। ঠিক আছে, তো 14ই নভেম্বর হচ্ছে হ্যাপি বার্থডে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে, এবং হচ্ছে এই দিন হচ্ছে চিলড্রেন্স ডে পালন করি। যেই দিন হচ্ছে চিলড্রেন্স ডে সেই দিনই হচ্ছে ডায়াবেটিস ডে হয় 14ই নভেম্বর। ঠিক আছে, তো চিলড্রেন্স ডে পালন করা হয় কার জন্মদিন উপলক্ষে? আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। বলছে ভারত শ্রীলঙ্কার যৌথ সামরিক মহড়া, যেটাকে মিত্র শক্তি বলা হচ্ছে, ভারত এবং শ্রীলঙ্কার সাথে যৌথ মহড়া মিত্র শক্তি, এটা কোথায় হয়েছে? এইটা কোথায় হয়েছে? এটা হয়েছে হচ্ছে কর্ণাটকে। কোথায় হচ্ছে এটা? এটা হচ্ছে কর্ণাটক। কোথায় হচ্ছে? কর্ণাটক। দেখতে পাচ্ছ, ভারত ও শ্রীলঙ্কার মিত্র শক্তি, এটা হচ্ছে 2025 কর্ণাটক করেছে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 103 নম্বর কোয়েশ্চেন, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে কোন দিনটি জনজাতীয় গৌরব দিবস বা জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালন করি আমরা? প্রথম প্রশ্ন হচ্ছে জনজাতি গৌরব দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করি আমরা? তো উত্তর হবে বিরসা মুন্ডা। মুন্ডা বিদ্রোহের আন্দোলন, তো ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তিনি, উপজাতিদের অধিকার নিয়ে আন্দোলন করেছিলেন, ঝাড়খণ্ডের বাসিন্দা। তো ঝাড়খণ্ডের বাসিন্দা, তার হ্যাপি বার্থডে হচ্ছে, তার শুভ জন্মদিন হচ্ছে 15ই নভেম্বর, 15th নভেম্বর। আর এই দিনই কাকতালীয়ভাবে নয়, এই দিনই নির্দিষ্ট করে এই দিনটাতেই বেছে নেওয়া হয়েছিল 2000 সাল, যখন ঝাড়খণ্ড রাজ্যের সৃষ্টি হচ্ছে। তো ঝাড়খণ্ড ঝাড়খণ্ড এক সেকেন্ড, ঝাড়খণ্ড রাজ্যের সৃষ্টি বা হচ্ছে ঝাড়খণ্ড ডে হিসেবে পালন করি আমরা। 2000 সাল সৃষ্টি হয়েছে এবং ডেটটা হচ্ছে 15ই নভেম্বর। কেন? তার কারণ হচ্ছে এই দিন হচ্ছে তাদের হচ্ছে রাজ্যের বা হচ্ছে তাদের হচ্ছে জাতির পিতা নাম হচ্ছে জনজাতীয় দিবস, যার জন্মদিন বিরসা মুন্ডা জন্মদিন উপলক্ষে ঝাড়খণ্ড রাজ্যটা সৃষ্টি হয়েছিল 2000 সালে বিহার ভেঙে। ঠিক আছে, তো জনজাতীয় দিবস 15 তারিখ। পরবর্তী পরবর্তী হচ্ছে 104 নম্বর কোশ্চেন। বলছে সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার বহু বিবাহ নিষিদ্ধ করে দিয়েছে? এখানে হেডলাইন রয়েছে যে আসাম ক্যাবিনেট অ্যাপ্রুভস দ্য বিল টু দ্য ব্যান পলিসি, কি হচ্ছে ব্যান অফ পলিগামি। পলিগামি মানে হচ্ছে বহু বিবাহ, তাহলে কি উত্তর হবে আসাম। আসাম, ঠিক আছে, তো আসাম রাজ্য বহু বিবাহকে ব্যান করে দিয়েছে সম্প্রতি, খুব আর কি কঠোরভাবে নিষিদ্ধ করে দিয়েছে। পরবর্তী প্রশ্ন, মালাবার 2025। মালাবার 2025 এটা একটা নৌ মহড়া। প্রথমত এইটা মনে রাখতে হবে, মালাবার এটা একটা এক্সারসাইজ। প্রথম কথা, মালাবার কি? মালাবার হচ্ছে একটা এক্সারসাইজ। কি এক্সারসাইজ? নৌ এক্সারসাইজ বা হচ্ছে তোমার নেভাল এক্সারসাইজ। এই নেভাল এক্সারসাইজটা হয়েছে, এই বছর হয়েছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। আর এইটা সংগঠিত হয়েছে গুয়াম বলে একটা জায়গা রয়েছে, পশ্চিম প্রশান্ত মহাসাগর, মানে প্রশান্ত মহাসাগরের একদম পশ্চিম প্রান্তে যদি চলে যাই, গুয়াম বলে একটা জায়গা পাবো, সেখানে হচ্ছে মালাবার এক্সারসাইজ হয়েছে। কিন্তু আমরা কেন পড়বো? ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে মালাবার এক্সারসাইজে 3 জন পার্টিসিপেট করে। এক তো হচ্ছে জাপান পার্টিসিপেট করে, জাপান, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ইউএসএ, জাপানের খুব আর কি বন্ধু, ইউএসএ, ইউএসএ। দেন হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া এইটুকুনি লিখলাম, এবং হচ্ছে আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া, ভারতবর্ষ। তো এই 4 জন হচ্ছে মালাবার এক্সারসাইজে পার্টিসিপেট করে। 2025টা হচ্ছে প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে নৌমহড়া, এটা একটা মালাবার এক্সারসাইজ, গুয়াম। ঠিক আছে, চলো পরবর্তী। দিল্লির কোন স্টেডিয়ামকে স্পোর্টস সিটি হিসাবে পুনর্নির্মাণ করা হচ্ছে? দিল্লিতে একটাই রয়েছে, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম, না ফিরোজ শাহ কোটলা, ফিরোজ শাহ কোটলা একটা না, অনেকগুলো রয়েছে দিল্লিতে, তার মধ্যে একটা ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামও রয়েছে। কিন্তু এই কোয়েশ্চেনের যে আনসারটা হবে সেটা হচ্ছে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। ঠিক আছে, চলো পরবর্তী। বলছে ডেটন পিস, কি বলছে কোশ্চেনটা? ডেটন পিস প্রাইজ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2025 দেওয়া হচ্ছে কোন ব্রিটিশ
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ব্যক্তি, মানে ভারতীয় বংশোদ্ভূত কিন্তু থাকে হচ্ছে ব্রিটিশের নাগরিকত্ব রয়েছে তার কাছে। তাকে দেয়া হয়েছে লাইফ টাইম লাইফ টাইম অ্যাচিভমেন্ট। কোথা থেকে না, ডেটন পিস। তো ডেটন থেকে দেয়া হয়েছে। তো সেই ব্যক্তিটার নামকে নিশ্চয়ই অরুন্ধতী রয়, তো নাম ছবি দেখে যা মনে হচ্ছে। বিক্রম ঝুম্পা লাহিড়িও তো হবে না, তাহলে সালমান রুশদি নাহলে বিক্রম শেঠ, দুজনের মধ্যে একজন হবে। তো উত্তর অপশন নাম্বার সি, সালমান রুশদি। তো সালমান রুশদিকে দেয়া হচ্ছে ডেটন পিস প্রাইজ, পিস প্রাইজ লাইফ টাইম অ্যাচিভমেন্ট। কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে সালমান রুশদি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম বুকস অ্যান্ড অথরসের দিক থেকে, ঠিক আছে। পরবর্তী, সম্প্রতি জিআই ট্যাগ পেল সিকিমের যেই বাদ্যযন্ত্রগুলো, দুটো বাদ্যযন্ত্র সিকিমের পেয়েছে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে তার, তিনখানা তারযুক্ত বাদ্যযন্ত্র, আর একটা হচ্ছে বাঁশি, ঠিক আছে। তো সেইটা হচ্ছে এটা কোনটা, এই যে তুংবুক, আর একটা হচ্ছে পুংটং, পুমটং পুলিত, আর একটা হচ্ছে তোমার টুংবুক। তো এইটা অপশন নাম্বার সি, সিকিম থেকে হয়েছে, জিআই ট্যাগ পেয়েছে এই বাদ্যযন্ত্র দুটো। চলো 109 নম্বর প্রশ্ন, ভালো প্রশ্ন, যেই কোশ্চেনটা তোমাদের আমি বলতে চাইছিলাম, 109 নম্বর স্টার মার্ক কোশ্চেন। ইসরো, ইসরো কবে মঙ্গলযান 2 মিশনটাকে উৎক্ষেপণ করবে আবার, ঠিক আছে। তার কারণ আমাদের মম মিশন 1 ছিল, 1 মানে হচ্ছে মম মিশন মানে হচ্ছে মার্স অরবিটার মিশন 1। এই মার্স অরবিটার মিশন 1 এইটা ছিল 2000 সালের 13, 2013 সালে ছিল মম মিশন। তো মম মিশন 2013 সালে ছিল। আর এইটারই পার্ট 2 যেটাকে আমরা মঙ্গলযান মিশন 2 বলছি, সেটা হচ্ছে 2030 সালের মধ্যে লঞ্চ করবো, 2030 সাল। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো প্রশ্ন এটা। চলো পরবর্তীতে চাই, বলছে কোন রাজ্য সরকার রাজ্যের প্রতিটি জেলায় বৃদ্ধাশ্রম স্থাপনের জন্য পরিকল্পনা নিয়েছে, সেটা হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ড হচ্ছে তাদের প্রতিটা জেলায়, নাগাল্যান্ড ছোট একটা নর্থ ইস্টার্ন সুন্দর খুব ভালো একটা স্টেট, এডুকেটেড স্টেট, তো সেখানে হচ্ছে তারা প্রত্যেকটা জায়গাতে বৃদ্ধাশ্রম তৈরি করবে, জানি না কেন বৃদ্ধাশ্রম তৈরি করবে তারা। পরবর্তী প্রশ্ন বলছে 2026 সালে হকি ওয়ার্ল্ড কাপ যৌথভাবে হোস্ট করতে চলেছে দুটো দেশ, এই দুটো দেশের নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা, স্পোর্টস থেকে হচ্ছে কোয়েশ্চেন হবে। তো বেলজিয়াম এবং নেদারল্যান্ড, ইউরোপিয়ান কান্ট্রি বেলজিয়াম এবং ইউরোপিয়ান কান্ট্রি নেদারল্যান্ড। তো নেদারল্যান্ড এবং বেলজিয়াম দুটো দেশ যৌথভাবে 2026 সালের হকি ওয়ার্ল্ড কাপকে হোস্ট করতে চলেছে, ঠিক আছে। আমাদের নজর থাকবে নিশ্চয়ই, অবশ্যই আমরা দেখব। তো 2026 সালে হকি ওয়ার্ল্ড কাপ আসছে, ঠিক আছে। নেদারল্যান্ড এবং হচ্ছে বেলজিয়াম দুজনে যৌথভাবে হোস্ট করবে। নেদারল্যান্ড হচ্ছে সেই নেদারল্যান্ড যেখানে দ্য হেগ শহরে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রয়েছে, আন্তর্জাতিক বিচারালয় যেটা, ঠিক আছে। চলো পরবর্তী, 113 বলছে 2025-26 সালের জন্য আরো ব্লু ফ্ল্যাগ স্ট্যাটাস পেয়েছে। ব্লু ফ্ল্যাগ স্ট্যাটাস কাদের দেয়া হয় জানো? যেই বিচ, মানে সামুদ্রিক যেই বিচ, সেই সামুদ্রিক বিচ সব থেকে পরিচ্ছন্ন বিচগুলোকে হচ্ছে একটা সার্টিফিকেট দেয়া হয়, বা তাদেরকে প্রোৎসাহন করা হয়, আরো বেশি উৎসাহ দেওয়া যায় পরিচ্ছন্ন রাখবার জন্য, ঠিক আছে। তো সেই সার্টিফিকেটটার নাম হচ্ছে ব্লু ফ্ল্যাগ। তাহলে ব্লু ফ্ল্যাগ স্ট্যাটাস কাদের দেওয়া হয়? পরিচ্ছন্ন বিচকে। তো ওড়িশার আরো দুটো বিচ এইটা পেয়েছে, সেটা হচ্ছে এক তো হচ্ছে পুরী, আরেকটা হচ্ছে সোনাপুর। তো সোনাপুর এবং হচ্ছে পুরী এটাকে ব্লু ফ্ল্যাগ দেয়া হয়েছে। আর খুব গর্বের বিষয় যে পুরীরই চন্দ্রপুর বিচ যেটা, সেটা সবার প্রথম পেয়েছিল, ঠিক আছে, ব্লু ফ্ল্যাগ। ভারতবর্ষের মধ্যে সব থেকে পরিচ্ছন্ন ছিল হচ্ছে চন্দ্রভাগা বিচ, সরি চন্দ্রভাগা বিচ, চন্দ্রপুর না চন্দ্রভাগা। চলো পরবর্তী 114 নম্বর কোয়েশ্চেন, ওয়ালমার্টের নতুন সিইও, আগে ছিলেন ম্যাকমিলান, তার জায়গায় চলে এসেছেন জন ফার্নার। জন ফার্নারকে নিযুক্ত করেছে ওয়ালমার্টের সিইও হিসেবে, ওয়ালমার্টের সিইও হিসেবে জন ফার্নার এসেছেন, ঠিক আছে। চলো, বিশ্বব্যাপী কততম বৃহত্তম পেটেন্ট ফাইলার, ভালো প্রশ্ন, শুনে তোমাদের ভালো লাগবে। কি বলছে? পেটেন্ট ফাইলার মানে হচ্ছে, মনে করো কোনো সায়েন্টিস্ট বা হচ্ছে উদ্ভাবনীয় ব্যক্তি কোনো কিছু ইনভেনশন করেছে, কোনো ব্যক্তি কোনো জিনিস প্রথম উদ্ভাবন করেছে বা প্রথম আবিষ্কার করেছে, বা এটা পৃথিবীর ছিল না, সে এই থিওরিটা দিয়েছে, সেই ব্যক্তিটা এই যন্ত্রটা উদ্ভাবন করেছে। তো এই যে পেটেন্ট হয় তার নামে ওইটা অধিকার করিয়ে নেওয়া হয়, যে এটা আমার থিওরিটা আমার, তো এইটা তার অধিকার, ঠিক আছে। এক কথায় হচ্ছে কি, এক কথায় হচ্ছে তার নামে ওটা করিয়ে নেওয়া, অন্য কেউ ওটাকে চুরি করতে পারবে না, অন্য কেউ নিজের নামে চালাতে পারবে না। তার জন্য সরকারের পক্ষ থেকে, পুরো ওয়ার্ল্ডের বিশ্বর তরফ থেকে একটা পেটেন্ট ফাইল করা হয়, যে হ্যাঁ এইটা আমি করেছি, তাই এইটা আমার নামে থাকবে, অন্য কেউ এটাকে কপি করতে পারবে না, যদি নিজের নামে চালাতে চায় তাহলে ফাইন হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ওয়ার্ল্ডের বিশ্বব্যাপী বৃহত্তম পেটেন্ট ফাইলার হিসেবে উঠে আসলো ভারতবর্ষ কততম, কততম স্থানে? আমরা 6 নম্বরে রয়েছি, 6 নম্বর, 6 নম্বরে রয়েছে, 6 নম্বর পেটেন্ট ফাইলার হিসেবে আসছি, ঠিক আছে। তার মানে ইনোভেশন হচ্ছে ভারতবর্ষে, নাকি? তো
আরও ভালো করতে হবে। দেন 116 নম্বর কোশ্চেন, 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025 সাল অনুষ্ঠিত হলো কোথায়? কোথায় অনুষ্ঠিত হলো? বাংলাদেশ ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে। এই যে বাংলাদেশ ঢাকাতে 24তম এশিয়ান আর্চারি মানে হচ্ছে তীরন্দাজি, এটা হয়েছে ঢাকাতে হয়েছে 24তম 2025 সালে ঢাকাতে আর্চারি ইভেন্ট হয়েছে ওয়ার্ল্ডের। আরেকটা কথা, এই যে আর্চারি মানে তীরন্দাজি, এটা হচ্ছে ভুটানের জাতীয় গেম, ভুটানের জাতীয় খেলা। ঠিক আছে, ভুটানের জাতীয় খেলা হচ্ছে আর্চারি বা তীরন্দাজি। ঠিক আছে, চলো পরবর্তী। বলছে সম্প্রতি 114 বছর বয়সে মারা গেলেন পদ্মশ্রী প্রাপ্ত পুরস্কার প্রাপ্ত পরিবেশবিদ, তার নাম কি? তার নাম নিশ্চয়ই মেধা পাটকার হবে না, ছবি দেখে যেমন হচ্ছে। বন্দনা শিবা, হ্যাঁ চলো হতে পারে। সুন্দরলাল বহুগুণা তো একেবারেই নয়। তো উত্তর হবে অপশন নাম্বার ডি হবে সালুমারাদা থিম্মাক্কা। সালুমারাদা থিম্মাক্কা তিনি হচ্ছেন পদ্মশ্রী পেয়েছেন। কি পেয়েছেন? পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। এবং কেন পেয়েছেন, তিনি কে ছিলেন, পরীক্ষায় আসতে পারে যে সালুমারাদা থিম্মাক্কা তিনি পদ্মশ্রী প্রাপক। তিনি সম্প্রতি 114 বছর বয়সে মারা গেছেন। তিনি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? তো উত্তর দিতে হবে তিনি হচ্ছেন পরিবেশবিদ ছিলেন একজন। তিনি হচ্ছেন পরিবেশবিদ ছিলেন। ঠিক আছে, আচ্ছা তোমাদের একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করলাম 117 নম্বরের এইচডব্লিউ বলে দেবে, তাহলে আমি বুঝতে পারবো 117 নম্বরের এইচডব্লিউ হচ্ছে যে এই যে সুন্দরলাল বহুগুণা এবং হচ্ছে মেধা পাটেকার তারা কোন দুটি আন্দোলনের সাথে যুক্ত? তো বলবে কোন দুটো আন্দোলন, মেধা পাটেকার কোন আন্দোলন এবং হচ্ছে সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সাথে যুক্ত? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমার কমেন্ট বা তোমার জ্ঞান থেকে অন্য কেউ লাভবান হতে পারে, যে জানে না সে জেনে নেবে। ঠিক আছে, তো সুন্দর করে একটুখানি কমেন্ট করে দিও গুছে। চলো গরুড়া যেটাকে বলা হয় গরুড়া 25 মানে 2025, এই নামে একটা দ্বিপাক্ষিক বিমান মহড়া, আন্ডারলাইন করবে এই জায়গাটাতে। তাহলে গরুড়া হচ্ছে একটা এক্সারসাইজ। কি এক্সারসাইজ? এটা হচ্ছে নেভাল এক্সারসাইজ নয়, এটা সেনাবাহিনীর এক্সারসাইজ নয়, এটা হচ্ছে এয়ার ফোর্সের এক্সারসাইজ বা বিমান মহড়া। আর এটা হয় হচ্ছে অষ্টম, এই বছর হচ্ছে 8তম হয়েছে, 8তম। এই বছরের এডিশনটা হচ্ছে 8তম এডিশন। আর এটা হয় হচ্ছে ভারতের সাথে কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে কার সাথে? ভারতের আর একটা ভালো মিত্র দেশ, তার নাম হচ্ছে ফ্রান্স। তো ফ্রান্স এবং ভারতের মধ্যে বিমান মহড়া হয়, 8তম হয়েছে গারুড়া। ঠিক আছে, খেয়াল থাকবে, বলবে হ্যাঁ খেয়াল থাকবে। আচ্ছা ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। বলছে মিস ইউনিভার্স 2025-এর শিরোপা জিতেছেন, তার নাম হচ্ছে ফতেমা বস্ক ফার্নান্দেজ। এই যে ফতেমা বস্ক ফার্নান্দেজ তিনি কোন দেশের? এটাই কোশ্চেন। এটা হচ্ছে মেক্সিকো। তো মেক্সিকোর হচ্ছে ফার্নান্দেজ, তিনি হচ্ছেন এই বছরের মিস ওয়ার্ল্ড হয়েছেন, মানে মিস ইউনিভার্স হচ্ছে 2025-এর মিস ইউনিভার্স। ঠিক আছে, 120 বলছে 2024-এ ইন্দিরা গান্ধী পিস প্রাইজ কতটা গুরুত্বপূর্ণ? ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলছে চিলির প্রাক্তন রাষ্ট্রপতি তিনি পেয়েছেন, তার নাম হচ্ছে ব্যাচেলেট মিশন ব্যাচেলেট। তো আমাদের দেশে 3টি আন্তর্জাতিক পুরস্কার রয়েছে, গান্ধী পিস প্রাইজ, নেহেরু পিস প্রাইজ এবং হচ্ছে ইন্দিরা গান্ধী পিস প্রাইজ। তো ইন্দিরা গান্ধীর নামে একটা যেটা শান্তি পুরস্কার রয়েছে, তো 2024 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার এই বছর 25-এ দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে চিলির প্রাক্তন রাষ্ট্রপতি, তার নাম হচ্ছে মিশেল ব্যাচেলেটকে দেওয়া হচ্ছে ইন্দিরা গান্ধী পিস প্রাইজ। ঠিক আছে, 2024, এই যে এটা হচ্ছে তোমার পুরস্কারটা। 21 নাম্বার, ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সাউথের হিরোইন, নিশ্চয়ই দেখে বোঝা গেছে কার নাম কি, আমি কি বলবো, তোমরা ভালো জানো। কি তিনি হচ্ছেন? আলিয়া ভাট তো একেবারে নয়, দীপা পাড়ুকোন দেখে মনে হচ্ছে না, প্রিয়াঙ্কা চোপড়া তো নয়, তো অপশন নাম্বার পড়ে থাকলো অপশন নাম্বার ডি, কীর্তি সুরেশ। ঠিক আছে, কীর্তি নয়, কীর্তি সুরেশ, নাম ভুল করবে না, কীর্তি সুরেশ, রেগে যাবনি। ঠিক আছে, চলো তারপরে টেস্ট ক্রিকেটে তোমার হচ্ছে ইতিহাসে 4000 রান প্লাস হচ্ছে 300+ উইকেট নিয়েছেন, চতুর্থ খেলোয়াড় হয়েছেন, সেই ব্যক্তির নাম নিশ্চয়ই হচ্ছে রবিচন্দ্র অশ্বিন, বলার কোনো অপেক্ষাই রাখে না। 4000 রান করেছেন টেস্ট ক্রিকেটে এবং হচ্ছে 300+ উইকেট নিয়েছেন। চলো তারপরে ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেম, কিছুদিন আগে ক্রিকেটের হল অফ ফেমে ধোনির নাম উঠে এসেছিল। মহেন্দ্র সিং ধোনির নাম ছিল হচ্ছে ক্রিকেটের হল অফ দ্য ফেম, যেটা ব্রিটেনে রয়েছে, লন্ডনে। আর এটা হচ্ছে টেনিসের হল অফ দ্য ফেম হচ্ছে 2026-এ, তার নাম হচ্ছে রজার
ফেডারার, রজার ফেডারার অপশন নাম্বার ডি তে রয়েছে, দেখতে পাচ্ছ রজার ফেডারারকে, ঠিক আছে, রজার ফেডারার। এই যে রজার ফেডারার, তারপর হচ্ছে রাফায়েল নাদাল, নোভাক জোকোভিক, তারপর হচ্ছে তোমার অ্যান্ডি মারে, এরা হচ্ছে টেনিস তারকা, এক একজন নাম করা টেনিস তারকা, ঠিক আছে। তারা যেমন প্লেয়ার খেলেছে, যেমন হচ্ছে গ্র্যান্ড স্লাম জিতেছে, যেমন ট্রফি জিতেছে, তেমনি হচ্ছে তার টাকাও প্রচুর প্রচুর রয়েছে, অনেক অনেক টাকা। হুম, চলো তারপরে নেক্সট। ফার্স্ট উইমেন্স ব্লাইন্ড টি-20 ওয়ার্ল্ড কাপ টাইটেল জিতলো ভারতবর্ষ। আমি বললাম এবছর হোস্ট করেছে ভারত। হোস্ট কে করেছে? ভারত করেছে। হোস্ট হচ্ছে ভারত, ঠিক আছে, ভারত হোস্ট করেছে। এবং ভারত হোস্ট করার সাথে সাথে জিতেওছে ভারত। আর এই বছর কাকতালীয় ফার্স্টই ছিল। তো এই বছর জিতে কাকে হারিয়ে? নেপালকে হারিয়ে। নেপালকে হারিয়ে আমরা জিতে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ আমরা জিতেছি কাকে হারিয়ে? ওয়ার্ল্ড কাপ কাকে হারিয়ে জিতলাম জানো? সাউথ আফ্রিকা। তো ওয়ার্ল্ড কাপ জিতেছি আমরা সাউথ আফ্রিকাকে হারিয়ে, উইমেন্সদের যেটা, এটা হচ্ছে ব্লাইন্ড উইমেন্সদের ক্রিকেট, সেটা হচ্ছে তোমার নেপালকে হারিয়ে। আর দুটো ইভেন্টই হয়েছে এই বছর ভারতবর্ষে 2025 সালে। চলো পরবর্তী, উইমেন্স কবাডি ওয়ার্ল্ড কাপ, এইটাও ভারতবর্ষ জিতেছে। এইটাও ভারতবর্ষে জিতেছে কাকে হারিয়ে? এটা হচ্ছে চাইনিজ তাইপেইকে হারিয়ে। চাইনিজ তাইপেইকে হারিয়ে কবাডি। তাহলে কবাডি মহিলারা এবছর পুরো 2025 সালে একেবারে আর কি মেতে গেছে পুরো, ভারতবর্ষের নাম উঁচু করেছে, একদম শিখরে নিয়ে গেছে, এভারেস্টের থেকে উঁচুতে মহিলারা। সেটা ক্রিকেটার মহিলারা হোক বা ব্লাইন্ড ক্রিকেটার মহিলারা হোক এবং হচ্ছে কবাডি মহিলারা হোক, তারা তিনটে ট্রফি নিয়ে এসছে ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। চলো তারপরে পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? ভারতের সংবিধান দিবসকে কনস্টিটিউশন ডে বলি, ঠিক আছে, কনস্টিটিউশন ডে। সেটা হচ্ছে 1949 সালের 26শে নভেম্বর। 26শে নভেম্বর যেই দিনটা হচ্ছে সংবিধান গ্রহণ করা হয়, গ্রহণ বা গৃহীত হয়। সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর। এই 26শে নভেম্বরটাকেই আমরা হচ্ছি সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে বলি। তাহলে স্যার 26শে জানুয়ারিটাকে কি বলি? 26শে জানুয়ারি কি বলি? আমরা বলি হচ্ছে আর ডে। আর ডে কেন? রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস, গণতন্ত্র দিবস, ঠিক আছে, প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি 26শে জানুয়ারি, ঠিক আছে। চলো পরবর্তী, বলছে 127 নম্বর, ট্রেড ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স, এই পোর্টালটি নিউ দিল্লিতে লঞ্চ করেছে, কি নাম? টিআইএ। টিআইএ, ট্রেড ইন্টেলিজেন্স অ্যানালিটিক্স, এইটা হচ্ছে নিউ দিল্লিতে লঞ্চ হয়েছে, মনে রাখবে নিউ দিল্লিতে লঞ্চ হয়েছে। আর এটা কে করেছে? এইটা কে করেছে? অপশন নাম্বার ডি, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল তিনি হচ্ছেন টিআইএ, ট্রেড ইন্টেলিজেন্স অ্যানালিটিক্স, এটা হচ্ছে তিনি লঞ্চ করেছেন নিউ দিল্লিতে। এটা একটা পোর্টাল বা হচ্ছে তোমার অনলাইন নিয়ে বলতে পারো, ঠিক আছে। গ্লোবাল বিগ ক্যাট সামিট 2026 হবে, একটা স্টার, দুটো স্টার, তিনটে স্টার, ঠিক আছে। তার কারণ বিগ ক্যাট হচ্ছে 7 ধরনের হয়, মানে হচ্ছে টাইগার বা বাঘের যে প্রজাতি 7 ধরনের হয়। তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ, টাইগার বলো, লায়ন বলো, চিতা বলো, জাগুয়ার বলো, ঠিক আছে। তো এগুলো প্রত্যেকটা নিয়ে হচ্ছে, লায়ন বলো, প্রত্যেকটা হচ্ছে 7খানা, ঠিক আছে, 7 ধরনের হয়। তো তাদের জন্য হচ্ছে, তাদের প্রোটেকশনের জন্য একটা গ্রুপ রয়েছে, গ্রুপটার নাম হচ্ছে গ্লোবাল বিগ ক্যাট সামিট। গ্লোবাল বিগ ক্যাটস, ঠিক আছে, অ্যালায়েন্স অফ বিগ ক্যাটস। তো অ্যালায়েন্স অফ বিগ ক্যাটস নিয়ে একটা সামিট হয়েছে 2026 সালে, সেটা হয়েছে আমাদের নিউ দিল্লিতে, দেখতেই পাচ্ছি জায়গাটাতে নিউ দিল্লি, অপশন নাম্বার ডি তে রয়েছে, নিউ দিল্লিতে রয়েছে। তো ভালো প্রশ্ন কিন্তু এটা, ঠিক আছে। চলো পরবর্তী, তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সাউথ ইন্ডিয়া ন্যাচারাল ফার্মিং সামিট 2025 এর উদ্বোধন কে করেছে? তামিলনাড়ুর কোয়েম্বাটুরে হয়েছে। এটাও তো একটা জানার জিনিস, তামিলনাড়ুর কোয়েম্বাটুরে কি হয়েছে ভাই? সাউথ ইন্ডিয়ান ন্যাচারাল ফার্মিং। ন্যাচারাল ফার্মিং কি না, সার প্রয়োগ করা যাবে না, সার প্রয়োগ না করে ন্যাচারাল, একবারে স্বাভাবিকভাবে হচ্ছে চাষের জন্য যে একটা সামিট হয়েছে, সেটা হয়েছে নরেন্দ্র মোদী চালু করেছে বা হোস্ট করেছে। নরেন্দ্র মোদী হচ্ছে তোমার এটাকে উদ্বোধন করেছে, ঠিক আছে, নরেন্দ্র মোদী উদ্বোধন করেছে, অপশন নাম্বার ডি তে রয়েছে। কোন দেশকে পরাজিত করে ভারত এশিয়ার প্রথম স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে? এতদিন পর্যন্ত কোনো এশিয়ান টিম স্কোয়াশ গেম জেতেইনি, কিন্তু ভারত প্রথম এশিয়ান টিম যারা হচ্ছে স্কোয়াশ টাইটেল জিতেছে। সুতরাং এটা হয়ে যাচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর কতটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা, অনেকটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেই অনেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভারতবর্ষ জিতেছে, কত কাকে হারিয়ে জিতেছে তাই না? জয় করলো ভারতবর্ষ, এশিয়ার প্রথম টিম হয়েছে কোন দেশকে হারিয়ে? সেই কোন দেশটার নাম কি? কোন দেশটার নাম হচ্ছে হংকং, অপশন নাম্বার বি তে রয়েছে। পাকিস্তান নয় ভাই, পাকিস্তান নয়, অপশন নাম্বার বি, হংকংকে হারিয়ে ভারতবর্ষ জিতেছে প্রথম স্কোয়াশ চ্যাম্পিয়ন। পরের কোশ্চেনটা এই রিলেটেডই, বলছে স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ কতবার টানা স্কোয়াশ ওয়ার্ল্ড কাপকে 12 জন ভারত আয়োজন করেছে বা হোস্ট করেছে?
জেতেনি, হোস্ট করেছে। জিতলে তো প্রথমবার, কিন্তু টানা পরপর ভারতবর্ষ 3বার, কোথায় 3বার হচ্ছে তারা হচ্ছে কি করেছে, হোস্ট করেছে। আর কোথায় হোস্ট করেছে? চেন্নাইতে। 3বারই চেন্নাইতে হয়েছে, 3বারই হচ্ছে চেন্নাইতে হয়েছে। ঠিক আছে, চলো ভাই পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এই কোয়েশ্চেনটা হবে 132 নম্বর কোয়েশ্চেন। ঠিক আছে, চলো এটা বোনাস হিসেবে দিলাম তোমাকে। কোয়েশ্চেনটা হচ্ছে এতটা ইম্পর্টেন্ট, স্টার দেখলেই বুঝে যাবে কতটা ইম্পর্টেন্ট। বলছে সরকারের মনরেগা প্রকল্প, যেটা হচ্ছে 100 দিনের কাজ বলি আমরা, 100 ডে ওয়ার্কস, ঠিক আছে, 100 দিনের কাজ বলি যেটাকে, সেটাকে বলা হয় অফিসিয়াল ভাষায় মনরেগা। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ন্যাশনাল রুরাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, মানে এটা হচ্ছে গ্রাম্য মানুষদের গ্যারান্টি, কাজ দেবেই দেবে। ঠিক আছে, তো সেই জন্য মহাত্মা গান্ধীর নামটাকে জুড়েছে, তাই জন্য ওইটাকে মনরেগা বলা হয়। তো এই নামটাকে, মহাত্মা গান্ধীর নামটাকে সরিয়ে দেওয়া হয়েছে, চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করে কি নাম রাখা হয়েছে? চেঞ্জ করে রাখা হয়েছে অপশন নাম্বার বি, রাখা হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড দ্য আজীবিকা মিশন। আজীবিকা মিশন এটা রাখা হয়েছে। আর এটাকে শর্ট ফর্মে কি বলা হয় জানো তো? শর্ট ফর্মে বলা হচ্ছে বিভিজিআর রামজি। কি বলছে? বিভি বিভি জি রাম জি। ঠিক আছে, এইটা রাখা হয়েছে, তার কারণ পুরোটা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, জি ফর গ্রাম, মানে গ্রামীণ, গ্রামের মানুষরা পাবে এটা। ঠিক আছে, আরেকটা জিনিস ফিচার চেঞ্জ হয়েছে, আগে ছিল 100 দিনের কাজের গ্যারান্টি, সেটাকে চেঞ্জ করে 125 দিন করা হয়েছে। 125 দিন করা হচ্ছে, এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। উদ্দেশ্য কি? এই যে উদ্দেশ্য হচ্ছে 2047 সালের মধ্যে ভারতবর্ষকে বিকশিত করা হবে বা ডেভেলপড কান্ট্রিতে পরিণত করা হবে, সেই জন্য এটাকে বিকশিত শব্দটাকে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, সরকার এটা বলছে। চলো পরবর্তী প্রশ্ন। বলছে টাইম ম্যাগাজিন কাকে 2025 সালের সিইও অফ দ্য ইয়ার ঘোষণা করেছে? সিইও অফ দ্য ইয়ার, ভেবে দেখো, বিশ্বের বা আমেরিকার সব থেকে বড় বড় যে কোম্পানিগুলো, গুগল বলো, মাইক্রোসফট বলো, ইউটিউব বলো, এই 3টে জায়গাতেই ভারতীয় সিইওরা বসে রয়েছে, ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা বসে রয়েছে। যেমন সুন্দর পিচাই গুগলের সিইও, নীল মোহন ইউটিউবের সত্য নাদেল্লা মাইক্রোসফটের। ঠিক আছে, তো এদের মধ্যে সত্য নাদেল্লা তো না, উত্তর হবে না, উত্তর হবে অপশন নাম্বার বি, নীল মোহন ব্যক্তি। ইউটিউব লাল, কিন্তু তার নামে হচ্ছে নীল। ঠিক আছে, ইউটিউবের লোগোটা হচ্ছে রেড কালারের, লাল রঙের, কিন্তু তার নামের মধ্যে রয়েছে নীল। তো নীল মোহন তিনি হচ্ছেন সিইও অফ দ্য ইয়ার, হয়েছে কার মত অনুযায়ী? না টাইমস ম্যাগাজিনের মত অনুযায়ী 2025। কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, ওই জন্য কতগুলোকে স্টার দেবো, দিলে তো প্রত্যেকটা কোয়েশ্চেনে স্টার দিতে লাগে, তার কারণ প্রত্যেকটা কোয়েশ্চেনই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো পরবর্তী কোয়েশ্চেন বলছি। বলছে 133 নম্বর, অস্ট্রেলিয়ার সম্মানজনক গেডেস গেভেল অ্যাওয়ার্ড জিতেছে ভারতীয় কোন সেনা প্রধান বা সেনা আধিকারিক? তার নাম হচ্ছে প্রতীক রায়। প্রতীক রায়, কর্নেল প্রতীক রায়, তিনি জিতেছেন অস্ট্রেলিয়া থেকে, অস্ট্রেলিয়ার সম্মানজনক গেডেস গেভেল অ্যাওয়ার্ড প্রতীক রায়। টাইমস ম্যাগাজিন অনুযায়ী টাইমস 2025 অ্যাথলিট অফ দ্য ইয়ার ঘোষণা করেছে। টাইমস একটা ম্যাগাজিন, তো টাইমস ম্যাগাজিন 2025 সালে অ্যাথলিট অফ দ্য ইয়ার ঘোষণা করেছে। যেমন সিইও অফ দ্য ইয়ার টাইমস ম্যাগাজিন অনুযায়ী হচ্ছে তোমার নীলমোহন, ইউটিউবের সিইও। এখানে বলছে অ্যাথলিট অফ দ্য ইয়ার, খেলোয়াড় হিসেবে কাকে ঘোষণা করছে? তাদের মত অনুযায়ী এজা উইলসন তিনি নাকি হচ্ছেন সর্বোচ্চ। ঠিক আছে, মানে তিনি হচ্ছেন অ্যাথলিট অফ দ্য ইয়ার ঘোষণা করেছেন এজা উইলসন। ঠিক আছে, চলো পরবর্তী। টাইম ম্যাগাজিনের 2025 এন্টারটেনার অফ দ্য ইয়ার, ওই টাইম ম্যাগাজিন আবার লিওনার্দো ডিকাপ্রিও, তাকে হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি বলতে চাইছিলাম, তো লিওনার্দো দা ভিঞ্চি নয়, তিনি হচ্ছে লিওনার্দো ডিকাপ্রিও, টাইটানিকের সেই হিরো। ঠিক আছে, তিনি হচ্ছেন এন্টারটেনার অফ দ্য ইয়ার টাইম ম্যাগাজিন 2025 অনুযায়ী। ভারতের প্রথম ফরেস্ট ইউনিভার্সিটি বা বন বিশ্ববিদ্যালয় কোথায় হচ্ছে? তো ভারতের প্রথম বন বিশ্ববিদ্যালয় বা ফরেস্ট ইউনিভার্সিটি ঘোষিত হচ্ছে বা স্থাপিত হচ্ছে কোথায়? ঘটিত হচ্ছে না অপশন নাম্বার বি, গোরখপুরে, উত্তরপ্রদেশের গোরখপুর। এই সেই গোরখপুর যেখানে হচ্ছে চৌরি চৌরা হচ্ছিল, ইনসিডেন্ট হয়েছিল। তো উত্তরপ্রদেশের গোরখপুরে ঘোষিত হচ্ছে বা স্থাপিত হচ্ছে ভারতবর্ষের প্রথম ফরেস্ট ইউনিভার্সিটি। এর সাথেই মনে রেখে দেওয়া আরেকটা কাহিনী, সেটা হচ্ছে যে ভারতের প্রথম কোরাল রিসার্চ সেন্টার, কোরাল রিসার্চ রিসার্চ সেন্টার কোরাল রিসার্চ সেন্টার, সেটা হচ্ছে আন্দামানে। ঠিক আছে, সেটাতে আন্দামানে হবে।
চলো পরবর্তী প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন। এই যে যেটা তোমাদের বলছিলাম যে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সেস, এদের সামিটটা তো হয়েছে নিউ দিল্লিতে, ঠিক আছে, কিন্তু এই বিগ ক্যাট অ্যালায়েন্সের 19তম সদস্য হিসাবে কোন দেশ স্বাক্ষর করেছে? অপশন নাম্বার সি, রাশিয়া স্বাক্ষর করেছে। তো বিগ ক্যাট অ্যালায়েন্সেস, অ্যালায়েন্সেস মানে একটা দল বা গ্রুপ রয়েছে যারা হচ্ছে মিলিতভাবে তাদের নিজের নিজের দেশে এই 7টা প্রজাতির টাইগার প্রজাতি বা ক্যাট প্রজাতির, বিগ ক্যাট প্রজাতির টাইগার বা লায়ন প্রজাতির যারা যারা রয়েছে তাদেরকে হচ্ছে সংরক্ষণ করার জন্য এই গ্রুপটা বানানো হয়েছে। তো রাশিয়া হচ্ছে 19তম সদস্য হিসেবে অ্যাড হয়েছে। ভালো প্রশ্ন কিন্তু এটা, ঠিক আছে। আচ্ছা, দেখতে পাচ্ছ 7টা প্রজাতি কি কি? এই দেখো 7টা প্রজাতি বলছে। কোথায় গেল? টাইগার, চিতা, তারপরে হচ্ছে লায়ন, এগুলোকে ভালো মতন চিনি আমরা। স্নো লেপার্ড ভারতে রয়েছে, লেপার্ড, পুমা, ঠিক আছে, এবং হচ্ছে জাগুয়ার, এই যে পুমা এবং জাগুয়ার এই দুটো ভারতবর্ষে পাওয়া যায় না, বাকি 5টাই ভারতবর্ষে রয়েছে। এই দুটো হচ্ছে আমেরিকা দেখা যায়, আমেরিকান কন্টিনেন্টে দেখা যায়, জাগুয়ার এবং পুমা, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন। বলছে প্রথম ইলেকট্রিক, ইলেকট্রিক তো না, হাইড্রোজেন চালিত, প্রথম হচ্ছে হাইড্রোজেন চালিত জাহাজ বলতে পারো বা ফেরি বলতে পারো, ভারতবর্ষের প্রথম। এইটা দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে। তো এইটা কোথায় চলবে? এটা চলবে হচ্ছে বারাণসীতে। কোথায়? না বারাণসী গঙ্গাতে হাইড্রোজেন চালিত প্রথম যাত্রীবাহী জাহাজ চলবে, যে দেখতে পাচ্ছ যাত্রীবাহী জাহাজ গঙ্গার মধ্যে দিয়ে, সেটা হচ্ছে বারাণসীতে। পরবর্তী, পঞ্চম রেড সি মানে হচ্ছে তোমার রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে, লোহিত সাগর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে হচ্ছে একটা অ্যাওয়ার্ড পেয়েছে অভিনেত্রী আলিয়া ভাট। অ্যাওয়ার্ডটার নাম মনে রাখো, অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে গোল্ডেন গ্লোব হরাইজন অ্যাওয়ার্ড। কোয়েশ্চনটা দিতে পারে যে আলিয়া ভাট সম্প্রতি গোল্ডেন গ্লোব হরাইজন অ্যাওয়ার্ড পেয়েছে, এটা কে দিয়েছে, কোন সংস্থার তরফ থেকে দিয়েছে? সংস্থাটার নাম হচ্ছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, রবিনা ট্যান্ডন পেয়েছে পেটা ইন্ডিয়ার তরফ থেকে পার্সন অফ দ্য ইয়ার। পেটা ইন্ডিয়ার তরফ থেকে 2025 সালে পার্সন অফ দ্য ইয়ার হয়েছে রবিনা ট্যান্ডন। কোথায় রয়েছে রবিনা ট্যান্ডন? অপশন নাম্বার বি তে রবিনা ট্যান্ডন, ঠিক আছে। আচ্ছা, আর্ট অন ক্যাপিটাল গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স, আর্ট অন ক্যাপিটাল গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স 2025 সাল অনুযায়ী ভারতের পাসপোর্টের র্যাঙ্ক 67। ভারতের পাসপোর্টের র্যাঙ্ক হচ্ছে 67তম রয়েছে, কিন্তু কোন ইনস্টিটিউট অনুযায়ী? আর্ট অন ইনস্টিটিউট অনুযায়ী। ভারত হচ্ছে বিশ্বের মধ্যে 67তম। তাও ভালো, হেনলি পাসপোর্ট বলে খিচে জানো? হেনলি পাসপোর্ট হচ্ছে 85। হেনলি পাসপোর্ট অনুযায়ী ভারতের পাসপোর্টের র্যাঙ্ক হচ্ছে 85, 77 ছিল, তারপরে 85 হয়েছে। সম্প্রতি কিন্তু আমাদের ভিসা ফ্রি মুক্ত যেটা হচ্ছে ইরান কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। ইরানে কিন্তু এখন আমরা ভিসা ফ্রি এন্ট্রি পাচ্ছি না ভারতবর্ষ। আজকের ক্লাসে প্রথম দিকে পড়িয়েছিলাম আমি এটা। চলো পরবর্তী, গ্লোবাল এআই ইন্ডেক্স, ভারতের স্থান কত? এআই ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 3 নম্বরে রয়েছে, 3 নম্বরে। এআই ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 3 নম্বরে, ঠিক আছে। আচ্ছা, এআই ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে ভারতের এআই ইন্ডেক্স হচ্ছে ভারতের 3 নম্বর স্থান। আরেকটা হচ্ছে এআই 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 রিসার্চ সেন্টার তৈরি হচ্ছে গান্ধীনগরে। গান্ধীনগর হচ্ছে এআই রিসার্চ সেন্টার, ভালো ইম্পর্টেন্ট, এআই রিলেটেড। এআই কনক্লেভ দিল্লিতে হয়েছে, এআই কনক্লেভ, গ্লোবাল এআই কনক্লেভ হচ্ছে দিল্লিতে, নিউ দিল্লিতে, ঠিক আছে, এআই রিলেটেড হলো। বেশ, চলো পরবর্তী কোয়েশ্চেন। বলছে প্রেস ক্লাব ইন্ডিয়ার ইতিহাসে প্রথম মহিলা সভাপতি কাকে নির্বাচন করা হয়েছে? গুরুত্বপূর্ণ, প্রেস ক্লাব ইন্ডিয়ার প্রথম মহিলা সভাপতি নির্বাচিত করা হয়েছে এই বছর সঙ্গীতা বড়ুয়াকে। সঙ্গীতা বড়ুয়া পিসারতি, দেখতে পাচ্ছ ছবি, সঙ্গীতা বড়ুয়া। এই সঙ্গীতা বড়ুয়াকে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার ইতিহাসে প্রথম মহিলা সভাপতি, ঠিক আছে। আচ্ছা, নন্দিনী চক্রবর্তীকে জানো? নন্দিনী চক্রবর্তী, হচ্ছে প্রথম পশ্চিমবঙ্গের প্রথম মহিলা হচ্ছে ফিমেল সেক্রেটারি, ঠিক আছে, ফিমেল সেক্রেটারি হয়েছে, ঠিক আছে। 144 নম্বর কোয়েশ্চেন বলছে 8তম ডক্টর পলস মার্ক গ্রেগরিয়ার্স অ্যাওয়ার্ড, এই যে ডক্টর পল মার্ক গ্রেগরিয়ার অ্যাওয়ার্ড 2025, এই গ্রেগরিয়ার অ্যাওয়ার্ড পেয়েছে হচ্ছে ভারতের মিসাইল ওয়েমেন নামে পরিচিত টেসি
থমাস। তাহলে টেসি থমাসের ছবি হচ্ছে এটা। আহ, তো মিসাইল ম্যান তো চিনি আমরা, মিসাইল ওয়েমেনকে, মিসাইল ওয়েমেন হচ্ছে টেসি থমাস, টেসি থমাস। ঠিক আছে, চলো পরবর্তী কোয়েশ্চেন 45 নম্বর। বিশ্বের প্রথম দেশ হিসাবে কোনটি প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করলো? ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করেছে প্রথম দেশ বিশ্বে। ধূমপান একেবারেই করা যাবে না, তোমার হচ্ছে গ্রহণ করা যাবে না, নেওয়া যাবে না। তো অপশন নাম্বার সি, মালদ্বীপ। ভারতবর্ষের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ, তারা হচ্ছে ধূমপান সম্পূর্ণভাবে ব্যান করে দিয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন 47 নম্বর। বলছে ভারতের ডেয়ারি কোম্পানি যেটা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছে 2025 সালে, কোন ডেয়ারি কোম্পানি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছে? হেরিটেজ ফুড লিমিটেড, হেরিটেজ ফুড লিমিটেড তারা পেয়েছে, না আমুল পেয়েছে না মাদার ডেয়ারি পেয়েছে। হেরিটেজ ফুড লিমিটেড তারা হচ্ছে গোল্ডেন পিকক, সরি গোল্ডেন গ্লোব নয়, গোল্ডেন পিকক, সরি সরি, গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড, গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড 2025 পেয়েছে। কি বললাম? গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছে? হেরিটেজ ফুড লিমিটেড। 147 নম্বর কোয়েশ্চেন, ঠিক আছে। তো 147 নম্বর কোয়েশ্চেন বলছে ফ্লেশ, এইটা একটা নোবেল। তো এই ফ্লেশ নোবেলটা লিখে 2025 সালের বুকার প্রাইজ জিতে নিয়েছেন সেই ব্যক্তির নাম কি? তো 2025 সালের বুকার প্রাইজ প্রাপ্ত ব্যক্তিটার নাম হচ্ছে সাজালে, সাজালে, সাজাদে, ডেভিড সাজালে। তো ডেভিড সাজালে কি দিয়ে সাজালে? বুকার প্রাইজ দিয়ে সাজালে, ঘর সাজালে। ঠিক আছে, তো ডেভিড সাজালে হচ্ছে ফ্লেশ উপন্যাস লিখে তিনি বুকার প্রাইজ পেয়েছে 2025 সাল। ঠিক আছে, বেশ। পরবর্তী প্রশ্ন বলছে সম্প্রতি 5 বছর পর, 5 বছর স্থগিতাদেশ উঠিয়ে নিয়ে চীনা আমদানি অনুমোদন শুরু করেছে। অবভিয়াসলি ভারতবর্ষই করেছে, কারণ হচ্ছে ভারত হচ্ছে চীনের সাথে ট্রেডিং প্রায় বন্ধ করে দিয়েছিল, 5 বছর বন্ধ ছিল, এখন আবার পুনরায় চালু করেছে। তো ভারত এবং চীন আবার ট্রেডিং একেবারে আগের অবস্থায় চলছে। ঠিক আছে, 5 বছর পরে হচ্ছে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। নভেম্বর এবং ডিসেম্বর বেস্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে পুরো 2025 সালের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আমি কমপ্লিট করলাম। তার কারণ ভিডিওটি দুটো পার্টে রয়েছে। একটা প্রথম থেকে দেখবে তুমি জানুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত পার্ট 1 ছিল, এবং হচ্ছে এইটা নভেম্বর এবং ডিসেম্বরে বেস্ট 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 কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পুরো 2025-এর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি কমপ্লিট করলাম। ঠিক আছে, ভিডিওটি ইউর স্টাডি ডব্লিউবি অল এক্সাম এই চ্যানেলে দেখবে। দুটোই ভিডিও একে অপরের ইয়েতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো। পার্ট 1 দেখলে পার্ট 2 অবশ্যই দেখো, পার্ট 2 আগে দেখলে পার্ট 1টাও অবশ্যই দেখো। ঠিক আছে, তাহলে 2025-এর পুরো কমপ্লিট ইয়ার তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার হাতে চলে যাবে, এবং হচ্ছে আগামীতে জিডি এমটিএস এগুলোর জন্য তুমি প্রিপারেশন করতে পারবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।